যখন একজন কাস্টমার অনলাইনে কিংবা অফলাইনে কম্পিউটারের সামনে এসে কাউন্টারে এসে কিংবা অনলাইন কাউন্টার থেকে কোনো একটি ফুডের অর্ডার দেবে, সেটাকে আমরা ফুড আইটেম অর্ডার বলছি। এবং এই ফুড আইটেম অর্ডারটা টেবিলটাতে দুটো আমরা ফরেন কি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কাস্টমার আইডি এবং একটা হচ্ছে ফুড আইডি। আমরা দুটো ফরেন কি দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে দুটো আমরা ফরেন কি দেখতে পাচ্ছি, একটা কাস্টমার আইডি একটা ফুড আইডি, ওকে। এই দুটো ফরেন কি, ফুড আইডি ফরেন কিটা আমরা উপরে যে দেখতে পাচ্ছি যে ফুড আইটেম টেবিলের প্রাইমারি কির উপর ডিপেন্ডেন্ট ফুড আইডি, এবং একইভাবে আমরা দেখতে পাচ্ছি কাস্টমার আইডি ফরেন কিটা কাস্টমার টেবিলের প্রাইমারি কির উপরে ডিপেন্ডেন্ট। ওকে ফাইন। তার মানে আমি যখন আমার ফুড অর্ডার করব, তখন ফাইনালি আমার কাছে দুটো কোশ্চিন আমার কাছে আসবে। সেটা হচ্ছে যে আমি কি রেজিস্টার্ড কাস্টমার, আমি কি কাস্টমার না হলে কি আমি অর্ডার করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের ইন্টারফেস ডিজাইনটা এমনভাবে হবে যে সেখানে একটি গেস্ট অপশন থাকবে। যদি আমরা গেস্ট করে রাখি তাহলে অটোমেটিক্যালি সে গেস্ট হিসেবে অর্ডার দিতে পারবে। দ্যাট মিনস গেস্ট করা থাকতে হবে। জি স্যার। গেস্ট করা থাকতে হবে, এটা প্রি ডিফাইন্ড রেকর্ড। এই রেকর্ডটা ডিজাইনারকে প্রথমেই তৈরি করে রাখতে হবে। ওকে, একটা জিনিস গেল। আরেকটা জিনিস হয় ফুড আইডি। আমি একটা ফুড আইডি সিলেক্ট করলাম, সেই ফুড আইডিটা এখানে আসলো। কোশ্চেন হচ্ছে আমি একজন বাইরের মানুষ, আমি ফুড আইডি দেখে কিভাবে বুঝবো যে এই ফুড আইডি মানে কোনটা। যেমন আমরা বার্গার কিং এ কিংবা কেএফসিতে গেলে প্রথমে স্যার একটা লিস্ট শো করা লাগবে স্যার, ওইটার ভিতরে স্যার মানে ফুডের আইডিটা থাকবে স্যার। আমি যখন স্যার আমার একটা কোশ্চেন, যখন বার্গার কিং এ কিংবা কেএফসিতে কিংবা পিজা ইনে যাই, তখন যদি ওরা আমাদেরকে বলতো পিজা 1, পিজা 2, পিজা 3, পিজা 4, তাহলে কি আমরা রিয়ালাইজ করতে পারতাম যে অ্যাকচুয়ালি আমরা কোন পিজার অর্ডার দিচ্ছি? পিজার ছবিগুলো লাগবে স্যার, যে দেখতে কেমন ছবি থাকবে স্যার। অথবা আমি যদি বলি বি1 তে বার্গার নাকি ভুট্টা, কিভাবে বুঝবো আমি? ঠিক আছে না স্যার, এটা তো পসিবল না। বার্গার থাকবে আর স্যার বার্গারের নাম থাকবে। হ্যাঁ, দ্যাট মিন্স ইন্টারফেস ইঞ্জিনিয়ারিং ইজ ডিফারেন্ট থিংস। এটাই আমি বোঝাতে চাচ্ছি যে আমরা ডাটাবেজে এই ডাটাটা থাকবে, তার মানে এটা যে ইন্টারফেসে থাকবে তা কিন্তু না। এই ডাটাটা ডাটাবেজে থাকবে। আমরা ডাটাবেজ প্রোগ্রামিং এর চূড়ান্ত লেভেলে অবস্থান করতেছি, অ্যানালাইসিস পার্টে। এই লেভেলটাই 90% স্টুডেন্টের অজানা রয়ে যায়, যে তারা বুঝতে পারে না ডাটাবেজে ক্লাস করার সময় অ্যাকচুয়ালি ডাটাবেজটা কেন বানাচ্ছি, শুধুমাত্র কি টাইপ করে রাখার জন্য? অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না, ডাটাবেসটা ডিজাইন হচ্ছে একটা ইন্টারফেসকে লাইভ করার জন্য। এখন স্যার গেস্ট কাস্টমারটা এক্সপ্লেন করবেন? এখন আমরা গেস্ট কাস্টমার তো আমাদের একটা থাকবেই, কিন্তু আমি কিভাবে অর্ডার দিব, যে অর্ডারটা আমি যেভাবে দিব, আমি তাহলে কি মাউসে ক্লিক করে অর্ডার দিলাম ইন্টারফেস থেকে, কিংবা কোন একটা জিনিস চুজ করে টাইপ করলাম? আমরা কাদের স্যার ফার্স্টে কাস্টমার করব আর কাদের গেস্ট করব স্যার, এটা কিভাবে আইডেন্টিফাই করব? স্যার আমার আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে স্যার যেমন কোন অফার, যখন অফার চলে, আচ্ছা মানে টাকাটা তো এমনিতে কাটা যায়, সেটা কিভাবে করে ওরা? এই পণ্য থেকে এই এত % অফার আছে, এত টাকা কাটা যাবে, কিভাবে বুঝতে পারে ওটা? মানে সেটার কি জন্য করতে হবে? আপনাকে ইন্টারফেসিং একটা ফাংশন ক্রিয়েট করে রাখতে হবে। ফাংশনের ডেট থাকবে, ফাংশন বাটনে ক্লিক করলে অফারটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। ওকে, আমরা এটা এই ডাটাবেজে এক্সটেনশন ওয়ার্ক হিসেবে কাজে লাগাতে পারি লেটার। এই কাজটা শেষ করার পর এটা নোট রাখেন, ঠিক আছে? যে আমরা যদি কোনো কারণে অফার দেই কিংবা ঈদের অফার দেই, পূজার অফার দেই, তাহলে সেটা ডাটাবেজের আইটেমের মধ্যে যদি থাকে স্যার, হ্যাঁ ডিসকাউন্ট থাকে, তাহলে কিভাবে ইফেক্ট করা যায়? এরকম যে স্যার মানে 1000 টাকার বেশি যদি স্যার মানে সে কোনো একটা কিছু কিনে, তাহলে তাকে 20% ডিসকাউন্ট দিবে বা এরকম কিছু? এরকম কিছু, হ্যাঁ। না, প্রতিটা খাবারের উপরে ডিসকাউন্ট থাকবে, 1000 টাকার একটু নাও খাইতে পারে। তাহলে আমরা এখানে এগুলো বোঝা যাচ্ছে যে এগুলো অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট আসতে পারে, এবং সেগুলো কিভাবে আমাদের ডাটাবেজে আমরা স্যুট করব সেই জিনিসটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। এবং এই ডিজাইনটা কিভাবে অল্টার হবে, কিভাবে সেই বাড়তি ফাংশনগুলো এখানে ইমপ্লিমেন্ট হবে, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সামগ্রিক ধারণা নিতে হবে।
এখন আমরা খুব একটা ইজি ভাবে কাজটা শুরু করব। এগুলো আমাদের এক্সটেনশন ওয়ার্ক, এগুলো মনে রাখবেন। যেমন আমি বললাম যে একটা অফারের কথা, আমরা এই ডাটাবেসটা তৈরি হওয়ার পরে এই অফারটা তো র্যান্ডমলি আসতে পারে, এক এক সময় এক একটা ইভেন্ট চালু হতে পারে, সেই ইভেন্টে কর্তৃপক্ষ এক এক সময় এক এক রকম অফার দিতে পারে। তাহলে একটা ডেভেলপড ডাটাবেজে নিউলি ইভেন্ট কিভাবে অ্যাড করা যায় সে বিষয়টা আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা প্রথমে এই অর্ডারটার কথা ভাবি, ফুড আইটেম প্রাইস, এটা আমি ফুড আইটেম অর্ডার, আমি অর্ডার দেব। তাহলে আমি যেভাবে চিন্তা করছি সেই চিন্তাটা একটু বলি। আমাদেরকে এইভাবে চিন্তা করতে হবে যে আমাদের ইন্টারফেসে, আমাদের ডাটাবেজে ডাটা এন্ট্রি হবে একভাবে, বাট ইন্টারফেসে ইউজার দেখবে আরেকভাবে, কারণ ওটা ইউজার দেখবে একভাবে, বা ডাটাবেজে ডাটা এন্ট্রি হবে সেইটার জন্য কি একভাবে। স্যার আমরা .NET ফ্রেমওয়ার্কটা ইউজ হোয়াটএভার ইট ইজ, যে কোনো কিছুতেই আমরা করতে পারি। আমরা ইন্টারফেসিং কনসোল মোডেও তো আগেকার দিনে সফটওয়্যার তৈরি হতো, আমি কম্পিউটারে একটা অনলাইনের একটা স্ক্রিনে আমি যদি একটা শার্টের উপরে ক্লিক করি, ওখানে লেখা আছে ফুল স্লিভ শার্ট, তার মানে ডাটাবেজে যে ফুল স্লিভ শার্ট সেভ হচ্ছে তা না, ডাটাবেজে মেবি শার্টের কোড সেভ হচ্ছে। এই কথাটার মানে হচ্ছে আমরা যা কিছু ডাটাবেজে সেভ করছি তা ইউজারকে দেখাতে হবে, কিংবা ইউজার যা কিছু দেখতে পাচ্ছে তা ডাটাবেজে সেভ হচ্ছে, এই ধরনের কোনো নিয়ম নীতি নাই। আমরা ডাটাবেজের কোয়ালিটি এবং সিকিউরিটি মেনটেন করবার জন্য যে কোনো কাজ করতে পারি। তার মানে আমাদের একটা কাজ রয়ে যাচ্ছে, সেই কাজটা কাস্টমার যেটা দেখতে পাচ্ছে ওটা ডাটাবেজে নাও যেতে পারে, ওটা লিংক যেতে পারে অথবা কোনো আইডি যাইতে পারে। তো এখানে ফুড আইটেম অর্ডার, এই ফুড আইটেম অর্ডারে তখন আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে অ্যাকচুয়ালি আমি কি ইউজার ইন্টারফেসে কি দেখাতে চাচ্ছি এবং আমি ডাটাবেজে কি ম্যানিপুলেশন করতে চাচ্ছি। এর পাশাপাশি আমাকে ভাবতে হবে যে আমি কোন কাজটা ক্লায়েন্টকে দিয়ে করাতে চাচ্ছি এবং কোন ক্লাসটা সার্ভারকে দিয়ে করাতে চাচ্ছি। এখন আসেন আমি এখানে প্ল্যানিং করে ফেলি। স্যার আমাদের ডাটাবেজে কি সেট ডোমেন লাগবে আগে? সেট ডোমেন মানে স্যার বলছিলেন যে কিছু করাবেন। খুলে বলেন কি ব্যাপারে, মানে ডাটাবেজে সেভ ডোমেন মানে আপনি বলছিলেন হ্যাঁ হ্যাঁ যে স্যার সেটের ম্যাথমেটিক্স যেগুলো আছে স্যার, আচ্ছা হ্যাঁ এগুলো আমাদের করার সময় নিয়ে আসবো, আমাদের প্র্যাকটিস করার সময় নিয়ে আসবো, ডিজাইন পার্ট শেষ হওয়ার পরে। আমরা এখানে তো লাগবে না, এখানে লাগবে কিনা বুঝে দেখি। এখানে আগে থেকে তো আমরা প্ল্যান করে লাগাতে পারবো না, যদি না লাগে তাহলে তো জোর করে লাগানো যাবে না, তাই না? যেমন ইউনিয়নের কাজ, ইন্টারসেকশনের কাজ, যদি সে ধরনের কাজ আমাদের আসে এই প্রজেক্টের মধ্যে তাহলে আমরা সেটাকে ব্যবহার করব। আচ্ছা স্যার আমি মনে করছি স্যার এটা এই ইউনিয়ন ইন্টারসেকশন এগুলো স্যার ইম্পর্টেন্ট ডাটাবেস ডিজাইনিং এর জন্য, এটা অপশনাল, যদি লাগে তাহলে আর কি ব্যবহার হ্যাঁ যদি লাগে তাহলে আর কি। আচ্ছা তাহলে আমাদের এখানে আমরা টু ডু লিস্ট করে ফেলি। আমাদের প্রথম যে কাজটা হচ্ছে, খুব মনোযোগের সাথে দেখবেন, আমাদের প্রথম রেসপন্সিবিলিটি পড়ে যায় একটা রিলেশনাল ডাটাবেস ক্রিয়েট করার পরে ইন্টারফেস ডিজাইন, সেকেন্ড কাজটা পড়ে যায় ডাটা ম্যানিপুলেশন টেকনিক। ইন্টারফেস ডিজাইন বিভিন্নভাবে হতে পারে। ইন্টারফেস ডিজাইন ওয়েব মেথডে হতে পারে, ওয়েব প্রোগ্রামিং এর মাধ্যমে হতে পারে। ইন্টারফেস ডিজাইন ডেস্কটপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে হতে পারে। ইন্টারফেস ডিজাইন কনসোল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও হতে পারে। পৃথিবীতে এরকম অনেক সফটওয়্যার অনেক বছর ধরে চলেছে কনসোল অ্যাপ্লিকেশন ব্ল্যাক মোডে। আমরা প্যারানয়েড কিংবা ডিএক্স বল গেম খেলি না, এটা তো কনসোল অ্যাপ্লিকেশন, তাই না? দ্যাট মিনস কনসোল অ্যাপ্লিকেশনেও সফটওয়্যার ডিজাইন করা যায়। এখন ইন্টারফেস ডিজাইনের মধ্যে সাধারণত আমাদের কমন সেন্স থেকে এটা চলে আসে যে যেহেতু এটা 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ ডাটাবেস, দ্যাট মিনস আমরা হাই লেভেলের চূড়ান্ত লেভেলের সফটওয়্যারগুলোই সাধারণত ইন্টারফেস লেভেলে মানুষ ব্যবহার করবে, যেমন পিএসপি অথবা ASP.NET অথবা ওরাকল, অথবা ওরাকলেরও ইন্টারফেস আছে, ডেভেলপার আছে। ASP.NET স্যার আমি শেষ করি কথা, ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য স্যার। হ্যাঁ কথা শেষ করি।
আমি তো বললামই তো ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার হবে। তো পিএসপিও তো ওয়েব অ্যাপ্লিকেশন, তাহলে ASP.NET, পিএসপি অথবা সি শার্প অথবা জাভা অথবা ভিজুয়াল বেসিক অথবা ওরাকলেরই কোনো ফ্রন্ট এন্ড ইউজ হবে। এর মানে হচ্ছে ইন্টারফেস ইজ নাথিং বাট এ অ্যাবস্ট্রাক্ট লেভেল। অ্যাবস্ট্রাক্ট লেভেল মানে হচ্ছে সংক্ষিপ্ত একটি জিনিস ইউজার দেখতে পাবে। ইউজারকে এত বড় টেকনোলজি দেখানো হবে না। ইউজার একটা ফর্মে আসবে, ইউজার সেখানে দেখতে পাবে যে তুমি তোমার নাম লিখো, সে তার নামটা লিখলো অথবা নামটা লিখতে চাইলো না, ব্ল্যাঙ্ক রাখলো, তখন কম্পিউটার তাকে লজিক্যালি গেস্ট হিসেবে ট্রিট করলো। দ্যাট মিনস এই যে লজিক্যালি গেস্ট হিসেবে ট্রিট করলো, এটা একমাত্র ডাটাবেস ডিজাইনার ছাড়া কিন্তু আর কেউ জানতে পারলো না। সো এখানে বুঝতে হবে যে আমি ইউজারকে কতটুকু কাজ দেব, কতটুকু কাজকে আমি ইউজারের কাছে করে নিব, তার বিপরীতে যতগুলো লজিক্যাল কাজ আছে এটা প্রোগ্রামিং টিম এবং ডাটাবেস ডিজাইনার টিমের রেসপন্সিবিলিটিতে চলে যাবে। ডাটা ম্যানিপুলেশন টেকনিক, এটা এই টোটালটাই হতে পারে কিভাবে হতে পারে, একটা হতে পারে সার্ভার সাইডে, আর একটা হতে পারে অথবা হতে পারে ক্লায়েন্ট সাইডে। যদি ক্লায়েন্ট সাইড হয় তাহলে এটা হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, আর যদি এটা সার্ভার সাইডে হয় তাহলে এটা হবে এসকিউএল অথবা পিএল এসকিউএল দিয়ে। আমার কথা বোঝা গেছে সবাই? হোয়াট ইজ ডাটা ম্যানিপুলেশন? এখানে ডাটা ম্যানিপুলেশনে কি আছে যেমন একটা মানুষ যখন আমি অর্ডার দিতে গেলাম, অর্ডার দিতে যাওয়ার সময় আমি আমার কাস্টমার আইডি জানি না, ভুলে গেছি, আমি দেইনি, এবং অথবা আমি আমার নামটা লিখিনি, আমি খুব হারিয়েছিলাম, আমি ওই ফর্মটাকে ওই বক্সটাকে অ্যাভয়েড করে আমি শুধুমাত্র ফুড আইডি, একটা ফুডের পিকচারের উপরে কিংবা একটা ফুডের নামের উপরে সিলেক্ট করেছি, ক্লিক করেছি এবং আমি কোয়ান্টিটিটা দিয়েছি। দ্যাট মিনস ডাটাবেজের মধ্যে ফিল্ড দেখা যাচ্ছে 1 2 3 4 5 6, বাট একজন কাস্টমার আশা করতেছে সে মাত্র দুটো ফিল্ড এন্ট্রি করবে, কি একটা ফুডের নাম অথবা পিকচারে ক্লিক করলো, আর একটা হচ্ছে কোয়ান্টিটি। তাহলে ডাটাবেজে দেখেন ফুডের নামটাও আসেনি, আসছে কি ফুডের আইডিটা। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে রিমেনিং অংশটা ঘটনাটা ঘটলো যে আমি একটা পিজার পিকচারে সিলেক্ট করলাম, অথচ পিজার আইডিটা আমার ডাটাবেস টেবিলে আসলো। এই প্রোগ্রামিং টেকনিকটা হচ্ছে প্রোগ্রামিং টেকনিক। এই টেকনিকটা প্রোগ্রামিং টেকনিক। প্রোগ্রামিং যেমন একটা স্টুডেন্টের আইডি থেকে নাম বের করতে পারে, ঠিক একইভাবে একটা স্টুডেন্ট নাম থেকে আইডি বের করতে পারে। কিরকম? আমি যদি ডাটাবেসকে বলি সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্ট হোয়ার আইডি ইকুয়াল টু 061, তাহলে কিন্তু এই স্টুডেন্টের নামটা আমাকে দেখাবে। আবার আমি যদি অপরপক্ষে এভাবে বলি সিলেক্ট আইডি ফ্রম স্টুডেন্ট হোয়ার নেম ইকুয়াল টু রায়হান মোল্লা, তাহলে কিন্তু রায়হান মোল্লার আইডিটা আমাকে দেখাবে। এর মানে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো যে ইন্টারফেসে আমার ইউজার ছবিতে ক্লিক করুক আর প্রোডাক্টের নামে ক্লিক করুক, এটা কোনো ব্যাপার না। প্রোগ্রামার যদি চায় তাহলে তার বিপরীত কোনো ডাটাবেস থেকে কল করে ডাটাবেসে সেভ করতে পারে। যেমন আমি একটা মেক্সিকান পিজা সিলেক্ট করেছি, কিন্তু ম্যাক্সিমাম পিজার কোডটা হচ্ছে M1, তাহলে আমি পিজার নাম সিলেক্ট করেছি অ্যাজ এ কাস্টমার, কারণ আমার কোড বোঝার কথা না। তাহলে আমি সেক্ষেত্রে পিজার আইডিটা ডাটাবেজে সিলেক্ট কমান্ডের মাধ্যমে টেনে আনতেই পারি। এই যে চিন্তা শক্তিটা, যে আমি ইউজারকে কি দেখাচ্ছি আর আমাকে কি করতে হবে, যদি আমাকে যা করতে হবে তা যদি প্রোগ্রামিং এ ইম্পসিবল হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে আমার ডাটাবেস ডিজাইন ঠিক নাই কিংবা আমার ইন্টারফেস ডিজাইন ঠিক হচ্ছে না। এই চিন্তা শক্তিটা ধীরে ধীরে প্রখর করতে হবে। তো এখন আপাতত আমি ধরে নিলাম আমার এখানে কাজ ফুড অর্ডার আইটেমটাই বোঝা যাচ্ছে যে টেবিলটা একটা হিট টেবিল। এই টেবিলে কাজ করতে গেলে আমাকে জ্বালাটা লাগাও, আমাকে অবশ্যই এমন একটা টেকনিক আবিষ্কার করতে হবে যে আমি কাস্টমার না,
আমি ব্ল্যাঙ্ক রাখলাম, ব্ল্যাঙ্ক রাখলে আমারটা গেস্ট হিসেবে চলে যাবে। আর অর্ডার ডেট স্ট্যাটাস এই দুটো ট্রিগার থেকে আসবে। 1 মিনিট। রায়হান, হ্যাঁ আলামিন শুনতে পাই, বলো। নেট পাচ্ছে? নেট তো আজকে থেকে অফ হওয়ার কথা ছিল, নেট কি স্লো চলছে নাকি তোমাদের দিকে? আচ্ছা না তাহলে আমাদের দিকে এখন আচ্ছা আমি ব্যাক করেছি। ওকে জি স্যার। স্যার। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের কাজটা আগাতে থাকি। আমি চাচ্ছি যে এমন এভাবে কাজ করতে করতে এমন একটা সিচুয়েশন চলে আসবে এবং কমপ্লেক্স ধারণা চলে আসবে যেখান থেকে আমরা এই বিষয়টা পরিপূর্ণতা লাভ করতে পারবো। তো এখন আমি আমাদের এসকিউএল প্লাসে যাই, যার পরে কিছু কাজ ব্যাকএন্ডে আমরা তৈরি করে ফেলি, তারপরে আমরা ফ্রন্ট এন্ডটা দেখব, তাহলে আমরা মিলাতে পারবো। সিস্টেম A1 2 3 4 5 আমাদের কিন্তু স্টুডেন্টদের সবাইকেই আমাদের ট্রিগারের নাম, সিকোয়েন্সের নাম এগুলো কিন্তু বলতে পারতে হবে, কারণ এগুলো আমরা সবাই কমন ফাইল ইউজ করছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি সিদ্ধান্ত নেই যে ফুড আইটেম অর্ডার এইটাকে আমি টার্গেট করি, তাহলে আমি দেখতে পাচ্ছি এই টেবিলটা খুব প্রখরভাবে ডিপেন্ড করে ফুড আইটেম এবং কাস্টমার টেবিলের উপরে। সো আমি কাস্টমারের একটা মিনিমাম একটা কাস্টমার, এটা গেস্ট কাস্টমার এন্ট্রি করে রাখা উচিত, আর ফুড আইটেমে একটা আইটেম এন্ট্রি করে রাখা উচিত। তাহলে আমি ফুড আইটেম অর্ডার টেবিলের উপরে কাজ করতে পারবো না, কারণ এই টেবিলে দুটো ফরেন কি আছে। তো বেস্ট ডিসিশন হচ্ছে আমাদের অবশ্যই কাস্টমার ক্রিয়েট করে রাখা। তো এই কাস্টমারে আমরা জানি যে সিরিয়াল নাম্বারটাতে সিকোয়েন্স আছে, তাই না? তো আমরা কি কেউ মনে করতে পারি যে এই সিরিয়াল নাম্বারটা যে সিকোয়েন্স ছিল, এই সিকোয়েন্সটার নাম কি ছিল? স্যার কোনটার? সিকোয়েন্স কাস্টমার টেবিলের সিরিয়াল নাম্বার সিকোয়েন্সের নাম স্যার কি ছিল? সিকোয়েন্স মানে স্যার SEQ স্পেস CUS। ওকে, ভ্যালুস SEQ স্যার আন্ডারস্কোর তারপর CUS। এটা তাই না? জি স্যার। জি স্যার এইটাই স্যার। নেক্সট ভ্যাল আমি কিন্তু জানি না যে আমার স্যার নেক্সট আইডি কত ভ্যাল হবে, হবে স্যার। আমার আইডি কত হবে, ঠিক আছে? আমি এটা লিখলাম, জি স্যার। এবং এটা ফ্রন্ট এন্ড থেকেও যখন আমরা চালাবো তখন আমরা জানবো না কাস্টমার আইডিটা কত হবে। আচ্ছা, নেম আমরা একটা নেম দিলাম, এটা নাম দিলাম কাস্টমার। ওকে, গেস্ট, এই যে আমি বললাম না গেস্ট, এখন ঘটনাটা হচ্ছে আমাদেরকে এমন একটা পদ্ধতি আবিষ্কার করতে হবে যে এই যে গেস্ট, এই গেস্টটা কোনো কাস্টমার যদি নিজের নাম এবং আইডি দিতে না পারে তাহলে সে অটোমেটিক্যালি গেস্ট হবে। সে গেস্ট যে হবে তার মানে এই অটোমেটিক্যালি আমি যতই কাজটা করতে যাই না কেন ফাংশন কিংবা প্রসিজারকে দিয়ে, আমার কাজের মধ্যে একটা ঝামেলা রয়েই যাবে। সে ঝামেলাটা কি, যে আমি এই গেস্টকে কিভাবে বুঝবো? তার মানে আমরা ইন্টারফেসিং প্রোগ্রামিং কম্পালসারি এখানে। আমরা সেটার জন্য একটু ওয়েট করি। আমরা যদি এখন এটা নিয়ে বেশি চিন্তা করি তাহলে কিন্তু ইন্টারফেসিং এবং ব্যাকএন্ড এন্ড ফ্রন্ট এন্ড নিয়ে আমাদের একটা জটিলতা ধারণ করবে, ঠিক আছে? তো আমরা আপাতত বুঝি যে আমরা চিন্তা করেছি এরকম, যদি আমাদের কাস্টমার হয় আইডি দিতে পারে তাহলে আমরা তাকে কাস্টমার হিসেবে ট্রিট করব, আর যদি সে আইডি দিতে না পারে তাহলে আমরা তাকে গেস্ট আইডিটাকে আমরা মানে স্যার ওনার যে রিয়েল আইডি ওইটা যদি দিতে পারে তাহলে সে হচ্ছে কাস্টমার থাকবে, আর যদি না দিতে পারে তাহলে গেস্ট হয়ে যাবে। আমরা গেস্ট হিসেবে তাকে সেল করে দেব, ঠিক আছে? আচ্ছা স্যার, বাট স্যার ওনাদের নাম বা অ্যাড্রেস এগুলো তো পরে দিতে হবে, তো এগুলোর সাথে যদি আগের উনি করছে কাস্টমার আইডি যদি মিলে যায় তখন কি হবে স্যার? নেম বা অ্যাড্রেস এগুলো যদি সেল নাম্বার মিলে যায় তখন কি উনি আবার কি কাস্টমার হবে না গেস্ট থাকবে? অবশ্যই কাস্টমার হবে। সে যদি বলতে পারে যে আমার স্যার আইডিটা ভুল করলো বাট বাকিগুলো ঠিক আছে। হ্যাঁ, সে বলতে পারে আমার আইডি ভুলে গেছি, আমার মোবাইল নাম্বার আছে। সে বলতে পারে যে আমার আইডি ভুলে গেছি, আমার নাম জানা আছে, ঠিক আছে? অথবা এখানকার যে কোনো একটা ফিল্ড থেকে মিলে গেলে সেটা হয়তো হ্যাঁ, আমরা সিলেক্ট কোয়ারির মাধ্যমে আনতে পারবো। তো আপনাদের বুদ্ধি খুলে যাচ্ছে।
স্যার স্যার গেস্ট কাস্টমার রাখার প্রয়োজনীয়তা কি? গেস্ট কাস্টমার রাখার প্রয়োজনীয়তা কি? এটা অবশ্যই প্রাইমারি কি টেবিল। সো ফরেন কি টেবিলে আপনি কখনোই কোনো রেকর্ড ইনসার্ট করতে পারবেন না যদি প্রাইমারি কি রেফারেন্স না থাকে। আমি যদি আপনার ডাটাবেসটা কিভাবে ডিজাইন হয়েছে, ডাটাবেসটা দিয়ে একটু তাকিয়ে দেখেন, এখানে কাস্টমার আইডি যে ফরেন কি, আমি যদি কোনো কাস্টমার আইডি দিতে না পারি তাহলে কি আমি সেল করতে পারবো, অর্ডার নিতে পারবো? না। পারবো না। লাগবে স্যার। হ্যাঁ, এই জন্য আমরা বাধ্য হয়েছি একটা গেস্ট ক্রিয়েট করে রাখতে, ডিফল্ট কাস্টমার, সিস্টেমের কাস্টমার। স্যার একবার যে কিনবে স্যার, একবার যে অর্ডার দিবে সেই কি পরের বার থেকে কি কাস্টমার হয়ে যাবে? না, আমি কাস্টমার হতে চাই না আপনার, আমার টাইম নাই এত কথা বলার। আমাকে দিলে দেন, না দিলে আমি চলে গেলাম। ও আচ্ছা। আপনি দারাজে কাস্টমার হয়েছেন, আবার দারাজে কাস্টমার হওয়ার আপনার টাইম নেই। আপনি একটা অর্ডার করেছেন, করে বলেছেন দিলে দাও, না দিলে নাই। আমার এত টাইম নাই তোমার ফর্ম ফিল আপ করার, আছে? না স্যার, এটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে কথা। তাহলে দে আর দ্য গেস্ট। তারা কিন্তু আমাদেরকে এখানে সুবিধা দেওয়া আছে। হ্যাঁ, তারা কিন্তু আমাদেরকে গেস্ট হিসেবে ট্রিট করে, আমরা বুঝি না। কারণ ইন্টারফেস লেয়ারে এত কিছু মানুষ দেখাবে না, আমরা কিন্তু জটিল যে লেয়ারটা দেখতে পাচ্ছি, অরিজিনাল লেয়ারটা, মানুষের ডাটার অরিজিনাল রূপটা এভাবে থাকে। আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যখন আমরা ফুড আইটেম অর্ডার টেবিলে ইন্টারফেস নিয়ে ভাববো, ইন্টারফেস ডিজাইন করবো, তখন বলবো যে ইন্টারফেস এত সিম্পল আর ডাটাবেসটা এত বড়। আমার কথা বুঝতে পারছেন? তো কিছু ডাটা তৈরি হয় লজিক্যালি, কিছু ডাটা তৈরি হয় ফিজিক্যালি, কিছু ডাটা থাকে ভিউ লেভেলে অনলি, কিছু ডাটা থাকে ফিজিক্যাল লেভেল অনলি। ভিউ লেভেল শুধু দেখানোর জন্য, ওইটার কোনো কাজ নেই। ঠিক আছে, তাহলে আমরা সিকোয়েন্স ডট নেক্সট ভ্যাল গেস্ট, এরপরে আমাদের কম্পালসারি ফিল্ডের অ্যাড্রেস, আমরা এটা অফিস লিখে রাখলাম, অফিসিয়াল। ওকে, তারপরে আমরা সেল নম্বর, এখানে অফিসিয়াল সেল নাম্বার লিখে রাখলাম। তারপরে আমরা এখানে অফিসিয়াল ইমেল আইডিটা লিখে রাখলাম। আচ্ছা, এটা আমাদের একটা গেস্ট কাস্টমার। আর আমাদের আরেকটা কাস্টমার রাখা দরকার, সেটা হচ্ছে অ্যাডমিন। অ্যাডমিনের জন্য অনেক সময় অ্যাডমিনকে নিজের দায়িত্বে কোনো কাজ করতে হতে পারে। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যাডমিন। আমরা দুটো আমাদের নিজের কাজে রাখলাম। দেখছেন কি বলছে? সে বলেছে ভায়োলেটেড। কেন ভায়োলেটেড হয়েছে? এখানে ভায়োলেটেড হওয়ার কারণটা হচ্ছে স্যার দুটোর স্যার মানে হচ্ছে ইমেল অ্যাড্রেস আর সেল নাম্বার সেম হয়ে গিয়েছে। ওকে, এই দুটো রো আমি তৈরি করে রাখলাম। আরেকটা রো তৈরি করি। ধরেন আমি একটা সত্যি কাস্টমার, যদিও বা এই কাস্টমারটা কখনোই কনসোল থেকে ক্রিয়েট হবে না, এটা ইন্টারফেস থেকে ক্রিয়েট হবে। তারপরেও আমি একটা কাস্টমার কনসোল থেকে ক্রিয়েট করে রাখি। ধর আমি একটা কাস্টমার, ওকে, তার মানে এখানে দেয়ার শুড বি 3 কাস্টমার। তাহলে আমি একটু দেখে নিই, সিলেক্ট কাস্টমার, সিলেক্ট সেল নাম্বার, নেম ফ্রম কাস্টমার। আমি দুটো ফিল্ড দেখলাম, 1, 4, 5 এগুলো আমার আগে এন্ট্রি করা ছিল। ঠিক আছে, এগুলো আমার আগে এন্ট্রি করা ছিল। এখন দেখেন এই যে 23, 24, 25 নাই, 24 নাই কেন, 22 নাই কেন বলেন দেখি? 22 হচ্ছে এই যে আমি একটা টেস্ট করেছি, দেখা গিয়েছে ইউনিক কনস্ট্যান্ট ভায়োলেটেড। সো 22টা ওখানে সার্ভার তাকে রিটার্ন করতে চেয়েছিল 22, আমি পরে ইউজ করতে পারিনি আমার ভুলের কারণে, এই জন্য ওটাকে সে ডেপ্রিকেটেড করে দিয়েছে, আর কখনোই নিয়ে আসবে না সামনে। তাহলে আমি আমার একটা অটো সেল সিরিয়াল নাম্বার 21 থেকে হলো কেন? বুঝি নাই। আরে সিরিয়াল নাম্বারটা স্যার 21 থেকে হলো কেন? 21 থেকে হলো কারণটা হচ্ছে যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এগুলো আমরা কাজ করেছি না, আমি টেস্ট করেছি বিভিন্ন সময়, ট্রাই করেছি, এই জন্য।
আপনি যখন যতবার ট্রাই করবেন কিংবা এই করা ডাটার হয় না। উপরে ওইটা তো স্যার ইরর হইলো স্যার, তারপরও স্যার ওইটা ব্রেক করলো কি কারণে একবারে হ্যাঁ আমি তো একটা একবার দেখেন, একবার সার্ভার ক্লায়েন্টকে একটা আইডি দিয়েছে, ও আচ্ছা স্যার। ক্লায়েন্ট রিসিভ করতে পারেনি কিংবা ক্লায়েন্ট ভুল কাজ করেছে, ওই আইডিটা দেওয়াটা রিস্কি, আর কখনোই দিবে না সে, এই কম্পিউটারে এই সার্ভারে কোনোদিন আর দিবে না। আপনার কথা বুঝতে পারছেন? দ্যাট ইজ সিকিউরিটি। এটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ সিকিউরিটি। আমি সার্ভারকে দিয়ে কাজ করাচ্ছি, সার্ভার থেকে আমার ক্লায়েন্ট কম্পিউটারে আমার জন্য একটা আইডি আসছে, ফর এক্সাম্পল আমি একটা ফর্ম ফিল আপ করতেছি, আমাকে বললো দিস ইজ ইউর ফর্ম নাম্বার, আমি ফর্মটা ফাইনালি আর ফিল আপ করতে পারিনি, তারপরে আমি ওটার মধ্যে কোনো মিস অপারেশন করেছি, ওই ফর্ম নাম্বারটা আবার আরেকজনকে দিবে, এটা সিকিউর না। সেক্ষেত্রে আমি যদি মনে করি যে না, যে নাম্বার আমার বাদ গেছে সিকোয়েন্সে, আমি সেই নাম্বারগুলোকে ইউজ করব, তাহলে সেক্ষেত্রে প্রোগ্রামিং করে ফাংশন ইউজ করে করতে হবে। সিকোয়েন্সও থাকবে, ওই নাম্বার সিকোয়েন্সও থাকবে, আমার নিজস্ব কলিং ফাংশনও থাকবে। আচ্ছা, এখন আমরা সিকোয়েন্সের নিয়মেই চলি, আমরা অত কমপ্লেক্স এখন ভাববো না, যখন আমরা দুটো চিন্তা করতে পারি তখন ভাববো। এখন 21 হচ্ছে আমার গেস্ট, 23 হচ্ছে আমার অ্যাডমিন, 24 হচ্ছে আমি সারা জীবন এই কম্পিউটারে যত লোকের কাছে সেল করব সবাই বাই ডিফল্ট 21 আইডি পাবে। আর যদি কেউ সাউন্ডটা শুধু বেঁধে বেঁধে যাচ্ছে স্যার, স্টপ হয়ে যাচ্ছে, এটা কি আমার নেট নাকি স্যার আপনার ওখানে হচ্ছে? না আমারটা তো হচ্ছে সাউন্ড স্টপ হয়ে তাহলে তো যাচ্ছে। স্যারের প্রবলেম হয়েছে। আমার নেট তো ঠিকই দেখতেছি, মানে স্যার মাঝে মাঝে স্টপ হয়ে যাচ্ছে কয়েক সেকেন্ডের কথা জন্য। এখন ঠিক আছে? স্যার কথা ঠিক আছে, জি মানে স্যার। চলতে চলতে অফ হয়ে যাচ্ছে। চলতে চলতে অফ হয়ে যাচ্ছে না? তাহলে আমার এখানে মনে হয় নেটের কোনো কারণে ডিস্টার্ব করতেছে, যেটা আমি হয়তো ধরতে পারছি না। আচ্ছা আমাকে স্যার একটু আজকে তো সারা বাংলাদেশে 3 ঘন্টা নেটে স্লো করার কথা ছিল। আমাকে নক দিন, যখন এরকম দেখবেন আমাকে নক দিন আর কি, ঠিক আছে? আচ্ছা তাহলে, আচ্ছা আমার নেটের সমস্যা থাকলে আমি আপনাদেরটা ঠিক মতো শুনতে পাচ্ছি কেন, এটা বুঝলাম না। তার মানে এখানে অন্য কোনো প্রবলেম হচ্ছে, আমাকে আবার বলেন, এখানে যখন হবে তখন সাথে সাথে বলবেন। আচ্ছা তাহলে এখানে যে ব্যাপারটা দাঁড়ালো, যে আমি যেটা বলতে চাচ্ছি স্যার যে মাত্র অফ ছিল স্যার, এতক্ষণ যা বললেন কিছু শুনিনি স্যার, এই যে আবার স্টার্ট হইছে এখন। এটা কি সবাই সেরকম বুঝতে পারছে নাকি শুধু আপনি একাই? সেটাই জিজ্ঞেস করতে, এখন অন্যদিন হচ্ছে কি স্যার আমারও সেম প্রবলেম স্যার। তাহলে স্যার শোনা আপনার যাচ্ছে প্রবলেম হচ্ছে স্যার, তাইলে সবাই আমরা এরকমই শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা স্যার স্পুল করা হয় নাই স্যার। আমি কিন্তু নিজেও কথা বলতেছি না, চুপ করেছিলাম। আচ্ছা আচ্ছা দেখি, তাহলে আমরা এখন যেটা পাচ্ছি সেটা হচ্ছে সিলেক্ট সিরিয়াল নাম্বার নেম ফ্রম কাস্টমার। আমরা তিনটা আর ওই যে স্কুল করা হয় না ওটা স্কুল করব, সমস্যা নাই, এটা এত ইম্পর্টেন্ট কোড না। আচ্ছা তাহলে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমি নোট লিখে দেই, নোট আমরা 21 ইজ আওয়ার গেস্ট কাস্টমার, ওকে, এন্ড 22 হচ্ছে আমাদের অ্যাডমিন কাস্টমার। এই দুটো শুধু আমার মনে রাখতে হবে প্রোগ্রামিং করার সময়। ক্লিয়ার? বুঝতে পারছেন ঘটনাটা? 21 and 22, 21 and 22 কিভাবে? এই দেখেন 21 is for guest and sorry 23, okay, 23 is the admin customer, ওকে ঠিক আছে, তাহলে থাকুক, তাহলে এই দুটোতে আমি কাজ করতে পারি। এখন আমরা আমাদের অরিজিনাল কাজের জায়গায় যাই। ফুড আইডি আমার থাকতে হবে, না হলে আমি কাজ করতে পারবো না, কারণ ফুড আইডি ফরেন কি বিয়ার করে। তাহলে আমরা একটু ফুড টেবিলটা দেখে ফেলি। সিলেক্ট স্টার ফ্রম ফুড, টেবিলের নাম কি? টেবিলের নাম হচ্ছে ফুড আইটেম, ওকে, ফুড আইটেম আর একটা স্যার ফুড আইটেম অর্ডার। সিলেক্ট স্টার ফ্রম ফুড আন্ডারস্কোর আইটেম, নো রো সিলেক্টেড, দ্যাট মিন্স এখানে কোনো রো নাই। আমরা একটু ডেসক্রিপশনটা দেখে নেই, ডেক্স ফুড আন্ডারস্কোর আইটেম, এখানে ফুড আইডি, ফুড নেম, টাইপ ইউনিট, ওকে ফাইন। আমি একটা রো, মিনিমাম দুটো রো ইনসার্ট করে রাখি আমার কাজের টেস্টিং এর জন্য। সাধারণত ডেভেলপমেন্টের ক্ষেত্রে টেস্টিং ডাটা কিন্তু ডেভেলপাররা ইনসার্ট করে রেখেই টেস্ট করে, তারপরে যখন সফটওয়্যারটা ক্লায়েন্ট এন্ডে চলে যায় তখন ক্লায়েন্ট তার নিজের মতো করে তার প্রোডাক্টগুলো এন্ট্রি করে। এখন আসি ইনসার্ট
into food underscore item values। আচ্ছা, ফুড আইডি আমার যেটা ধারণা যে এটা সিকোয়েন্স না, এটা আমরা নিজে থেকে দিব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমাদের ডিজাইন পেপারে লেখা আছে প্রাইমারি কি, এবং এটার সাথে কারো কোনো সম্পর্ক নাই। ওকে, তাহলে আমরা এইভাবেই এটা কাজ শুরু করে দিলাম। ভ্যালুস আমি দিলাম ফর এক্সাম্পল B1 একটা ফুড আইডি। এই ফুড আইডিটা কিন্তু বাস্তবে শুধুমাত্র রিলেশনাল ডাটাবেজের মধ্যে ডাটা রিলেশনের ক্ষেত্রেই ব্যবহার হবে। ইউজার কখনোই একটা ফুড আইটেমের ফুড আইডির কথা মনে রাখার চেষ্টা করবে না। ইউজার সাধারণত ইন্টারফেসিং, মডার্ন ইন্টারফেসিং গুলো নাম অথবা পিকচার থেকেই চলে। আমাদের কিন্তু প্রোগ্রামিং যখন আমরা এটা করে ফেলবো, যে কিভাবে আমরা তো অলরেডি জানি সিলেক্ট করি যে নাম থেকে আইডি বের করা, আইডি থেকে নাম বের করা, আমরা এটা জানি। সো আমরা একটা ইন্টারমিডিয়েট কোড জেনারেট করব, ফাংশন জেনারেট করব, যে কিনা এই দায়িত্বটা পালন করবে। এখন আমরা র ডাটাটা ইনসার্ট করে ফেলি। ফুড নেম আমি এখানে লিখলাম আমেরিকান বার্গার। এরপরে স্যার আমেরিকান হয়েছে স্যার, থাকুক না, সেটা সমস্যা জায়গায় নেই। হবে আমেরিকান আফ্রিকান একটা হলেই হলো। আচ্ছা, এরপরে টাইপ, আমরা টাইপ নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছিলাম? আমরা কি বলেছিলাম টাইপ আমরা কেন ব্যবহার করছি? কেউ বলতে পারে? স্যার ফুডটা কোন ক্যাটাগরিতে, ওটা বোঝার জন্য। স্যার মেক্সিকান কি আমেরিকান আফ্রিকান ওইটা মানে সোজা কথা, যদি কোয়ালিফিকেশনটার জন্য স্যার, যদি অ্যাডমিন কর্তৃপক্ষ সব অনার যদি কোনো ক্লাসিফিকেশন করতে চায় তার নিজের কারণে, অ্যাকচুয়ালি এটা কাস্টমারের কোনো কাজে লাগবে না। সো আমরা এটা একটা ফাস্ট ফুড আইটেম, এই জন্য আমরা এটাকে টাইপ এফ লিখতে পারি। ওকে, ফাস্ট ফুড, ক্লিয়ার? কিংবা আমরা এটা আমরা নিজে, এটা অনলি ফর দ্য শপ ওনার, কিভাবে আপনি নিজে বুঝবেন যে আপনার এটা কোন টাইপের। ওকে, সো আমরা এটা ফাস্ট ফুড, এটা এফ লিখে রাখলাম, পরেরটা আমরা পরে দেখব। ওকে, ইউনিট, এটা কিভাবে বিক্রি হবে? এটা পিস হিসাবে বিক্রি হবে। ওকে, নাকি এটা কেজি হিসাবে বিক্রি হবে? বার্গার কি হিসাবে বিক্রি হয়? হিসাবেই তো স্যার, পিস হিসাবে বিক্রি হয়। ঠিক আছে, তো আমরা এইটা আরো এটা সংক্ষেপে লিখতে পারেন, শান্ত পিসিএস, পিস, এত লেখা দরকার নেই। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটা রো একটা ফুড এন্ট্রি করলাম, আর একটা ফুড আমরা এন্ট্রি করি, এটা ফর B2। মেক্সিকান, এটা মানে আপনার টাইপ গুলা স্যার দামের উপরে নির্ধারণ করলে ভালো হয় না? যে এই 100 থেকে 200 বা এই ক্যাটাগরির মধ্যে যে ফুড গুলা থাকবে, মানে টাইপ গুলো যদি প্রাইসের মধ্যে থাকে তাহলে তো আইডেন্টিফাই করার সুবিধা হবে। এখন একটা ফুডের প্রাইস কি তার টাইপের উপর ডিপেন্ড করে? এমন হতে পারে না যে একটা ফাস্ট ফুডের দাম দুপুরের লাঞ্চের চেয়েও বেশি হয়ে যেতে পারে? হয় স্যার, সেটা দেখা গেল যে আপনি একটা ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন দিয়ে একটা ভেজিটেবল দিয়ে লাঞ্চ করেছেন, আপনি ম্যাক্সিমাম বিল আসবে 250 টাকা, আমি যেটা জানি। ঠিক আছে, বাট আপনি যদি এমনও হতে পারে একটা বার্গারও আছে 350, 380, 390 টাকার। তো প্রাইস এটা ডিপেন্ড করে, এটা কোনো এই বিষয়ে কোনো বিতর্ক নাই। এই বিষয়টা আমি যেটা রিপ্রেজেন্ট করছি সেটা হচ্ছে একজন শপ ওনারের চিন্তা, কিংবা একটা বাস্তব পরিস্থিতি, একটা এক্সিস্টিং সিস্টেম এভাবে রান করছে, এমন হতে পারে। আমাদের হাতে দুই ধরনের সিস্টেম পড়বে, একটা হচ্ছে উই আর দ্য ওপেনার, আমরাই প্রথমে এই সিস্টেমটা ডিজাইন করছি, there is no existing system, we are proposing a software system। অথবা আমরা এমন একটা সিচুয়েশন ফেস করতে পারি যে আমরা এক্সিস্টিং সিস্টেমকে কম্পিউটার সিস্টেমে কনভার্ট করছি। আমাদের হাতে দুই ধরনেরই ডাটাবেজে কাজ আসতে পারে। সো আপনাকে দুটার জন্য মেন্টালি রেডি থাকতে হতে পারে। যদি আপনি ফার্স্ট টাইম হয়ে থাকেন, ইউ আর দ্য স্টার্টআপ প্রজেক্ট ম্যানেজার হয়ে থাকেন, কিংবা ইউ আর স্টার্টআপ ডেভেলপার হয়ে থাকেন, তাহলে আপনার রেসপন্সিবিলিটি অনেক, চ্যালেঞ্জও অনেক। ঠিক আছে, আপনাকে এমন একটা প্রোডাক্ট ডেলিভারি করতে হবে, এমনকি স্টার্টআপ প্রজেক্টের প্রোগ্রামাররা, ডিজাইনাররা, তাদের কাছে এত বেশি চ্যালেঞ্জ চলে আসে, যেমন এই অ্যাপসটা চেহারাটা কেমন, এমন হতে পারে যে অ্যাপসের কিংবা সফটওয়্যার চেহারাটা এতটাই আনইউজার ফ্রেন্ডলি কিংবা আনকমফোর্টেবল
যে ইউজার এই সফটওয়্যারটা কখনোই ক্লিক করে নাই। পৃথিবীতে এরকম অনেক ভালো ভালো কোয়ালিফাইড জিনিসপত্র ডিস্ট্রয় হয়ে গেছে শুধুমাত্র ইউজার লাইক করেনি বলে। যেমন ইউনিক্স এর মতো, লিনাক্স এর মতো পাওয়ারফুল অপারেটিং সিস্টেম পৃথিবী থেকে শুধু সার্ভার সাইডে চলে গেছে, ক্লায়েন্ট সাইডে আর নাই। কেন? কারণ ইউজার তাদেরকে লাইক করেনি। সো ইউজার লাইক করাটা একটা ইম্পর্টেন্ট। অ্যাপ্লিকেশন সফটওয়্যার নির্মাতাদের জন্য ইউজার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বাংলাদেশে শত শত ই কমার্স সাইট তৈরি হয়েছে, কেউ মার্কেট পায়নি, পেয়েছে মাত্র 2-3 জন। কেন জানেন? সবাই সেল করতে পারে, মানুষ ওদের প্রোডাক্টের ওদের চেহারার দিকে তাকায় না। জি স্যার, মানে এই ভ্যালিটাই মনে হয় বেশি চলে বাংলাদেশের এতে। হ্যাঁ, তো ব্যাপারটা এখানে কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে স্যার। আপনাকে কাস্টমার সাইকোলজি, ইউজার সাইকোলজিও বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা মার্কেটিং এর একটা ব্যাপার থাকে। হ্যাঁ, এইটা অনেক কিছু ব্যাপার আছে। সো আমরা এটা আমরা একটা কাজ করে ফেলি, যখন আমরা একটা প্রোডাক্টের নির্মাতা হয়ে যাব তখন এরপর থেকে আমরা নিজেরাই বুঝে যাবো অ্যাকচুয়ালি আমাদের কোথায় কি রকম শর্টেজ আছে কিংবা কোথায় আমাদেরকে কি ধরনের ইনপুট দিতে হবে। সো তাহলে আমি দুটো আইটেম এন্ট্রি করে রাখলাম। এখন আমরা চলে যেতে পারি ফুড আইটেম প্রাইসের জায়গায়। দেখেন আমরা কি কি কাজ কমপ্লিট করলাম সেটা আমরা মোটামুটি ভাবে আমাদের একটা ধারণার মধ্যে আছে। আমরা যাচ্ছি ফুড আইটেম অর্ডার এই টেবিলের কাছে, কারণ আমি নেক্সট ক্লাসে ফুড আইটেম অর্ডারের ইন্টারফেস ডিজাইন করতে চাই। এটা আমার টার্গেট, ঠিক আছে? যেহেতু আমার টার্গেট আছে এই জন্য আমি আপনাদেরকে ধীরে ধীরে স্লোলি আপনাদেরকে আমি ডাইভার্ট করছি ওদিকে। তো আমরা একটা নর্মাল আমাদের এই পর্যন্ত যে এক্সপেরিয়েন্স, আমার স্টুডেন্টের এক্সপেরিয়েন্সটা খারাপ মনে হচ্ছে না আমার, কারণ শুরুতেই বলতে পেরেছে যে এখানে একটা ট্রিগার লাগবে, দ্যাট মিনস গুড ডিসিশন সার্ভিস। তার মানে অ্যাজ এ ডিজাইনার এই স্টুডেন্ট কিছু কাজ সার্ভারকে দিতে চাচ্ছে, কিছু কাজ ক্লায়েন্ট সাইড সফটওয়্যারকে দিতে চাচ্ছে। আমার কম্পিউটার যে ডাটাগুলো প্রসেস করবে সেটা হচ্ছে এই কম্পিউটারের কাজ। ডাটাগুলো ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারে কিছু অংশ সার্ভার সাইডে প্রসেস হচ্ছে, কিছু অংশ ক্লায়েন্ট সাইডে প্রসেস হচ্ছে। সার্ভার সাইডে যে কাজগুলো প্রসেস হচ্ছে সেগুলো আমাদের ওরাকল সার্ভার প্রসেস করবে নিজে থেকে। তার মধ্যে পড়তে পারে ট্রিগার, প্রসিজার, ফাংশন, এই ধরনের রেসপন্সিবিলিটি গুলো সার্ভার নেবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা ট্রিগার তৈরি করে ফেলা উচিত এখনই, এবং এই ট্রিগারটা উইদাউট সিইং দ্য টিউটোরিয়াল, স্টুডেন্ট এবং টিচার মিলে আজকে টাইপ করতে পারাটা একটা চ্যালেঞ্জ। আমাদের মাথাটা ঠান্ডা করে আমরা টিউটোরিয়াল না দেখে টাইপ করতে পারি, তাহলে বোঝা যাবে যে আমাদের লেখাপড়া ঠিক লেভেলে আছে। আমরা একটা ট্রিগার ক্রিয়েট করব এখন। ক্রিয়েট, কেন ট্রিগার ক্রিয়েট করব? কারণ আমাদের প্ল্যানিং হচ্ছে অর্ডার ডেট, স্ট্যাটাস, এই দুটো ট্রিগারের মাধ্যমে আমি দায়িত্ব দিয়ে দিব। ক্লিয়ার? এই দুটো ট্রিগারে এই দায়িত্বটা পালন করবে। আপনারা আরেকটা জিনিস আমাকে কেউ বললেন না, সেটা কি জানেন? যদি আমি বিফোর ইনসার্ট ট্রিগারই ব্যবহার করি তাহলে সিরিয়াল নাম্বারটা কেন আমি কষ্ট করে দিব? এই সিকোয়েন্সটা তো অটোমেটিক্যালি ট্রিগারই কল করতে পারে না? এটা কি কারো মাথায় আসছে? আমার কথা শোনা যাচ্ছে নাদিয়া? স্যার বেদে বেদে আসতেছে, শুনতেছি না ভালো। এখন শোনা যাচ্ছে না? এত ডিস্টার্ব করলে কিভাবে হয় কম্পিউটার সিস্টেম? আমারই যদি এই অবস্থা হয় এটা মনে হয় স্যার সবারই অবস্থা। স্যার সবারই একই অবস্থা, নেট স্লো চলছে আজকে। ওই যে তার কেটে দিচ্ছে, তো ওই যে এইজন্য ওরা একটু আন্দোলন করছে। অর্ধেক আসে স্যার, দেন আবার স্যার আসে না, আবার একটু আসে আবার চলে যায়, এরকম। আমি আমার দুটো কম্পিউটার অন করেছি বুঝছেন, আমি এখানে আমার একটা কম্পিউটার আর একটা কম্পিউটার সাউন্ড কিন্তু ঠিক পাচ্ছি। তাহলে স্যার আমাদের সমস্যা কি কারণে? আমার মনে হচ্ছে এখানে সামথিং প্রবলেম আছে আপনাদের এন্ডে। আচ্ছা আমি তাহলে সবার আমাদের প্রবলেম না, আমি দেখি আরেকটু টেস্ট করে দেখি। তার মানে প্রবলেমটা আমার কম্পিউটার ভিত্তিক না। আচ্ছা আমি বলি, স্যার আমরা আগে আরেকটা ক্লাস করতে সেম প্রবলেম। বুঝি নাই ওই ক্লাসে প্রবলেম ছিল, সেম প্রবলেম ছিল। জি স্যার।
ওই ক্লাসে সেম প্রবলেম থাকলে এই প্রবলেমটা আমার না। জি স্যার। আচ্ছা আমি আপনার সাউন্ড একটু প্রবলেম হচ্ছে স্যার ইকো হচ্ছে মনে হচ্ছে আপনার। স্যারের ডিভাইস দুটো ওপেন করছিল। আমি টেস্ট করতেছি। আচ্ছা আপনারা কি আমার কথা ইকো শুনতে পাচ্ছেন? জি স্যার ইকো শুনতে পাচ্ছি। ওকে ফাইন, এবার বলি। এবার ইকো শোনা যাচ্ছে? না স্যার। না স্যার এখন ওকে। আচ্ছা আমি কিন্তু এখন একটা কম্পিউটার থেকে কথা বলতেছি আর একটা কম্পিউটার থেকে শুনতেছি, তার মানে এবং দুটো কম্পিউটারই ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড। তার মানে হচ্ছে আমার এই রুমের মধ্যে এই ঘটনাটা ঘটতেছে না, তাহলে আমি কিন্তু নেটওয়ার্কের মাধ্যমে শুনতেছি। আবার আমি আরেকটা কম্পিউটারে জুম গেস্ট হিসেবে কানেক্ট হয়েছি সার্ভারে। এর মানে হচ্ছে যে এটা ইন্টারনেট লাইনেরই প্রবলেম, মানে আমার এখান থেকে যাচ্ছে না, মানে ডিস্ট্রিবিউশন সিস্টেমের প্রবলেম। আপনাদের আরেকটা ক্লাসেও যদি এরকম হয় তাহলে আমি ওভারশিওর। কিন্তু কোশ্চেন হচ্ছে আমি আপনাদের কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি কেন? জি স্যার সেটাই তো কথা স্যার। আচ্ছা বলে তো দুই পক্ষ থেকে সমস্যা হওয়ার কথা। দুই পক্ষ থেকে সমস্যা হওয়ার কথা। আচ্ছা একটু কষ্ট করে করে নেই আর কি আর করব। করা যাবে স্যার, সমস্যা স্যার ভিডিওতেও কি এই প্রবলেমটা থাকবে স্যার? বুঝি নাই। ভিডিওতে এই প্রবলেমটা থাকবে মানে ইউটিউবের যে ভিডিওটা আছে? হ্যাঁ যেরকম রেকর্ড থাকবে ওইরকমই দেবো। রেকর্ড অফ করে দেব? না স্যার রেকর্ড অফ করে না স্যার। স্যার জিজ্ঞাসা আর কি স্যার ওই মাঝখানে যে কথা বাইরে বাইরে আসছে রেকর্ড কি ওইভাবে থাকবে নাকি সেটা জিজ্ঞাসা। আচ্ছা আমি একটা আমার কাছে একটা বুদ্ধি আছে। আমরা আসলে জুমের রেকর্ডিংটা অফ করে দিয়ে আমরা যদি ক্লায়েন্ট বেস রেকর্ডিং করি তাহলে আমার মনে হয় ক্লাসটা স্মুথ হবে। আচ্ছা ওইটা আমি নেক্সট ক্লাস থেকে করবো তাহলে। ওকে স্যার। আচ্ছা তাহলে এখন দেখেন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কোশ্চেনটা আমি করেছিলাম সেটা হচ্ছে যে এই ফুড আইটেম অর্ডার টেবিলে সাবা বলল যে একটা ট্রিগার লাগতে পারে, সেই ট্রিগারটা অর্ডার ডেট এবং স্ট্যাটাসে কাজে লাগতে পারে, ঠিক আছে? কিন্তু আমি বললাম যে এখানে আরেকটি কলামকেও ট্রিগারের মধ্যে দেওয়ার উপায় আছে, সেইটা কোনটা? কথা আবার ব্রেক হয়েছে স্যার এখন কিছুই বুঝি না স্যার। আসলে ইন্টারনেটের লাইনে আনস্টেবল আমার যেটা মনে হচ্ছে, কারণ আমার এখানে মেসেজ দেখাচ্ছে। স্যার আপনি যেটা বলছিলেন ট্রিগারের কথা বলছিলেন, এটা শুনতে স্যার, তারপরে আর কি? হ্যাঁ আমি বললাম যে এখানে বিফোর ইনসার্ট ট্রিগার আমরা ইমপ্লিমেন্ট করব, এটা ঠিক আছে ফাইন, কিন্তু এই বিফোর ইনসার্ট ট্রিগারটা কোন কোন কলামের উপর ইনসার্ট করব? স্ট্যাটাস সিরিয়াল নাও। ওকে স্ট্যাটাস সিরিয়াল নাম্বার, আরেকটা কাজ করা যায় অর্ডার ডেট। ফুড আইডি তারপর অর্ডার ডেট। আচ্ছা কাস্টমার আইডি এগুলো সব একসাথে করবে। আচ্ছা এখন আমার কোশ্চেন হচ্ছে যে স্যার এখানে আমার মনে হচ্ছে দুইটা ট্রিগার লাগবে না? যদি বিফোর হয় মানে অর্ডারের আগে, আর আফটার হচ্ছে অর্ডারের পরে। যদি স্ট্যাটাস যদি 0 হয় ওখানে যদি প্রিন্ট করে অর্ডার হয় নাই, পরবর্তীতে যখন অর্ডারের প্রসেসিং চলবে ওগুলো যদি আফটার ট্রিগারে নেওয়া যায়, তাহলে যদি আফটার হয়ে যাওয়ার পরে ওই মেসেজটা যাবে ওর কাছে যে তোমার হয়েছে ডেলিভারি। হ্যাঁ যদি লাগে আর ঘটনাটা হচ্ছে আসলে কি লাগবে, আমি একটা কম্পিউটারকে অর্ডার দিতে চাই, তো অর্ডার দিতে চাই সেক্ষেত্রে তাহলে সিরিয়াল নাম্বার কেন নিব? সিরিয়াল নাম্বার এই যে এখন অর্ডার দিতে সিরিয়াল নাম্বার লাগবে না? ওই যে এখন এই সিরিয়ালটা হবে, পরবর্তী ওই সিরিয়াল অর্ডার যাবে, এভাবে সিরিয়াল নাম্বার তো লাগবে। ট্রিগার যদি স্যার দিয়ে তাহলে স্যার সিরিয়াল নাম্বার আবার কেন? না কেন লাগবে আমি বলি, আমি ইনসার্ট করার সময় আমি সিরিয়াল নাম্বারটা কেন কষ্ট করে দিব? ট্রিগার যেহেতু আছে ট্রিগার নিজে নিজে নিয়ে নেবে। হ্যাঁ স্যার এটাই বলতেছিলাম। হ্যাঁ দ্যাট মিন্স সিরিয়াল নাম্বার ইজ অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন, যে আমরা এটা ট্রিগারকে দায়িত্বটা দিতে পারি যে তুমি কল করে নিও, সিকোয়েন্সকে তুমি কল করে নিও, ঠিক আছে? আচ্ছা ফুড আইডি আমি নিজে একজন ইউজার, আমি ফুড আইডি দিচ্ছি, আমি কম্পিউটারকে পাঠাচ্ছি আমার আইডিটা, সো এটা ট্রিগার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে না। পারতো যদি এই ফুড আইডিটা দিয়ে ট্রিগার অন্য কিছু মিন করতো, যেমন ধরেন ইউজার দিল হচ্ছে ফুডের নাম কিংবা ফুডের পিকচার, আর ট্রিগার সেটা ফুড আইডিটা কল করে আনলো, সেটা হতে পারে।
বাট আমরা এই চূড়ান্ত ডিসিশনটা এখন না নেই, কারণ আমাদের ইন্টারফেসিং প্রোগ্রামিং এ মেবি এটা ডিফিকাল্টিস দেখা দিবে। তাহলে আমরা ট্রিগারকে আপনারা কিছু কিছু কনফিউশন নিজের মনের মধ্যে রেখে দেন। কারণটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত একটা পরিপূর্ণ প্রোডাক্ট ডেভেলপ না করবেন ততক্ষণ পর্যন্ত নিজের মনের মধ্যে কিছুটা কনফিউশন রয়েই যাবে। তারপরে যখন পরিপূর্ণ চেহারাটা দেখতে পাবেন তখন বুঝতে পারবেন যে না স্যার কেন এভাবে মানে ডিসিশনটা চেঞ্জ করেছিল। তো আমি আসলে কিন্তু পুরোটাই বুঝতে পারতেছি যে অ্যাকচুয়ালি কি করতে হবে না, কিন্তু আমি আপনাদেরকে দিয়েই করাতে চাচ্ছি। কারণটা হচ্ছে তাহলে আপনাদের এই আইডিয়াটা মনে থাকবে। আমি বলতে চাচ্ছি যে আমি ফুড আইডিটাকে ট্রিগারকে দায়িত্ব দিতে পারতাম, যে বিফোর ইনসার্ট ট্রিগারকে দায়িত্ব দিতে পারতাম। আসলে কোনো লাভ নেই। কারণটা হচ্ছে আমার ক্লায়েন্ট থেকে একটা অর্ডার আসবে, ক্লায়েন্ট আমাকে ফুড আইডি কোয়ান্টিটি দিয়েই দিল এবং সে কি কাস্টমার সেটাও সে দিল। তাহলে আসলে আমার এই তিনটা জিনিস ক্লায়েন্ট সাইডেই রেখে দেওয়া উচিত। আমি সার্ভার সাইডে সিরিয়াল নাম্বার, অর্ডার ডেট আর স্ট্যাটাসটা রাখি, এটাই সুইটেবল হবে। কিন্তু প্রয়োজনের তাগিদে আমাদের এমন সিচুয়েশন আসতে পারে যে দেখা গেল যে আমাদেরকে ফুড আইডি কোয়ান্টিটির মধ্যেও ইন করতে হচ্ছে, তো তখন আমরা ট্রিগার অল্টার করে ফেলবো, সমস্যা নাই। তো আপাতত দৃষ্টিতে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সিরিয়াল নাম্বার, অর্ডার ডেট এবং স্ট্যাটাসকে আমরা ট্রিগারের দায়িত্বে দিয়ে দেব। ঠিক আছে, তাহলে এই লক্ষ্যে আমরা ট্রিগারটা কমপ্লিট করব। তাহলে আমরা এখন আমাদের আর অবহেলা করার কোনো সুযোগ নাই, আমাদের স্কুল ইজ মোস্ট ইম্পর্টেন্ট। চল লেখাটা একটু বড় করে দিন। আমরা স্পুল করে ফেললাম, সেটা হচ্ছে যে 19102020.txt। আচ্ছা, ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার। এই ট্রিগারের নাম হচ্ছে, আমরা আনুষঙ্গিক ডকুমেন্টগুলো এখানে রেখে দিব যাতে করে আমাদের ভবিষ্যতে খুব বেশি বিপদ না হয়। ফুড আইটেম প্রাইস হচ্ছে, সরি, ফুড আইটেম অর্ডার হচ্ছে আমার এই টেবিলের নাম। সো আমি এখানে একটা নোট লিখে রাখি, সেটা হচ্ছে ফুড আইটেম অর্ডার বিফোর insert food item order, it will be the name of the trigger. ট্রিগারের নাম হবে বিফোর ইনসার্ট ফুড আইটেম অর্ডার। ওকে, আমি যদি এইটার উপরে বেস করে, এটা কেন নোটটা রাখলাম এই জন্য যে আমার কাজের রেফারেন্সের জন্য। এভাবে আপনারাও এভাবে নোট রাখবেন, না হলে বিপদে পড়ে যাবেন যে কোনো সময়। তাহলে আমরা কোডটা করি, ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার বিফোর আন্ডারস্কোর ইনসার্ট আন্ডারস্কোর ফুড আন্ডারস্কোর আইটেম আন্ডারস্কোর অর্ডার। ঠিক আছে, তাহলে আমরা ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার বিফোর ইনসার্ট ফুড আইটেম অর্ডার, এটা ট্রিগারের নাম দিলাম। এরপরে লাইনে কি হবে আমাকে একজন বলেন। স্যার বিফোর ইনসার্ট। ওকে, বিফোর ইনসার্ট, তারপর টেবিল নেম স্যার, বিফোর ইনসার্ট অন টেবিল নেম ফুড আইটেম আন্ডারস্কোর অর্ডার। এজন্য ভুল করে অর্ডারস বলে ফেলছে। অর্ডারস তো টেবিলের নাম, আমাদের এখানে টেবিলের নাম হচ্ছে ফুড আইটেম অর্ডার। জি স্যার। কি হবে সবাই বলেন দেখি। স্যার তারপর স্যার ফর ইচ রো, তারপর ডিক্লেয়ার। ওকে, আমরা এখানে একটু আমাদের চিন্তা করতে হবে। এই যে ডিক্লেয়ার করব, এখানে আমাদের একটা চিন্তা করার সুযোগ আছে। কি সুযোগ আছে যে আমরা একটু স্কিমাটার দিকে তাকাই। ফুড আইটেম অর্ডার, এই স্কিমাটার দিকে যখন আমি তাকাচ্ছি ফুড আইটেম অর্ডার, এখানে আমি দেখতে পাচ্ছি যে সিরিয়াল নাম্বার একটা নাম্বার ডাটা টাইপ। সো এটা ট্রিগারকে দিয়ে আমি সিকোয়েন্সকে কল করে নিব, এটা আমার টার্গেট। তো এই টার্গেটে যদি আমি যাই তাহলে আমার নাম্বার টাইপের ভেরিয়েবল দরকার।
তারপরে আমি দেখতে পাচ্ছি যে অর্ডার ডেট হচ্ছে ডেট এবং স্ট্যাটাস হচ্ছে নাম্বার। দ্যাট মিন্স আমার 3টি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সো আমি যদি এই 3টি ভেরিয়েবলের কথা চিন্তা করি তাহলে বুদ্ধিমানের কাজ হবে যে ফিল্ডের নামের সাথে মিল রেখে ভেরিয়েবলে ডিক্লেয়ার করা, তাহলে কাজ করতে সুবিধা হবে। কিরকম? ভি ভেরিয়েবল ভি ফর ভেরিয়েবল আন্ডারস্কোর আমি দিতে পারি সিরিয়াল নাম্বার 8, v for variable underscore order date, এটা হচ্ছে date data type, v underscore status, এটা হচ্ছে ভার্চার এরো নাম্বার ডাটা টাইপ, ওয়ান ডিজিটের। ওকে, এরপরে আমরা যাব বিগিন সেকশনে। এই বিগিন সেকশনে যে আমরা গেলাম, এই বিগিন সেকশনে আমরা যে গেলাম, এই বিগিন সেকশনে কাজ কি? এখন এই বিগিন সেকশনের মধ্যে আমাকে গুরুত্বপূর্ণ 3টা কাজ করতে হবে। একটা হচ্ছে এই 3টা ভেরিয়েবলের মান নির্ধারণ করতে হবে, এটাই আমাদের মূল কাজ। ঠিক আছে, তাহলে আমরা এই কাজটা করতে পারি কিনা দেখেন। সেটা হচ্ছে সিলেক্ট sysdate into v underscore order date from dual, একটা কাজ করে ফেললাম। ওকে, জি স্যার। একটা কাজ হচ্ছে যেহেতু স্ট্যাটাস মানে অর্ডার দিচ্ছে, কেবল অর্ডারটা দিচ্ছে, দ্যাট মিন্স v underscore status কি হবে? is equal to 0 হবে। ক্লিয়ার? না স্যার, কি হবে স্যার একটু বলেন, এক্সপ্লেইন করা বুঝি নাই। বুঝি নাই মানে স্যার এই যে এটা ইকুয়াল টু 0 দিলাম কেন? এই জন্য ইকুয়াল টু 0 দিলাম যে আমি স্ট্যাটাস ফিল্ডটা কেন চিন্তা করেছিলাম, আমাদের গবেষণায় কি ছিল, স্ট্যাটাস ফিল্ডে আমরা কেউ অর্ডার দিলে 0, অর্ডারটা ডেলিভারি হলে 1, ক্যান্সেল হলে 2, এরকম কিছু সিম্বল রাখবো, সংকেত রাখবো। আচ্ছা, সংকেত হিসেবে শুধু? হ্যাঁ, সংকেত রাখবো। সংকেত রাখার জন্য 0ই যে দিতে হবে তা না, আমি ইচ্ছা করলে 8, 9, 10ও দিতে পারি। বাট আমরা মনে করলাম যে আমরা একটা সংকেত নির্ধারণ করলাম, যে সংকেতটার মানে হচ্ছে যে 0 মানে হচ্ছে অর্ডারটা কেবল প্লেসমেন্ট হয়েছে। তাহলে v status equal to 0 দিলাম। আরেকটা কাজ আমাদের রয়ে যায়, সেটা হচ্ছে v underscore serial number। তাহলে এটাকে আমাকে সিলেক্ট কোয়ারির মাধ্যমে দিতে হবে। কিভাবে সিলেক্ট? আমাকে এখন বলতে হবে যে এই সিকোয়েন্সটার নাম কি ছিল, এই সিকোয়েন্সটার নাম কি ছিল, ফুড আইটেম অর্ডার টেবিলের সিরিয়াল নাম্বারের সিকোয়েন্সের নাম কি ছিল? ফুড আইটেম অর্ডার টেবিলের সিকোয়েন্সের নাম কি ছিল? কে বলতে পারবে? রাহান বলতে পারবে না? আমি তো স্যার সিকোয়েন্স ছিল স্যার সেক ফুড আইটেম অর্ডার ছিল স্যার, সেক আন্ডারস্কোর ফুড আন্ডারস্কোর আইটেম আন্ডারস্কোর আইটেম আন্ডারস্কোর অর্ডার। জি স্যার। আইটেম ছিল না, শুধু অর্ডার ছিল স্যার। তিনটাই ছিল স্যার, ফুড আন্ডারস্কোর আইটেম অর্ডার, আইটেম আন্ডারস্কোর অর্ডার। জি স্যার, আইটেম আন্ডারস্কোর অর্ডার। জি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, ওকে, গুড, ভেরি গুড। ডট নেক্সট বেল। ওকে, এক মিনিট, ফোন করেছে। শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। এখন নেটের প্রবলেমটা অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে না? স্যার এখন তো মাত্র শুরু হলো, তাহলে বুঝবো স্যার একটু পরে। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে এই সিকোয়েন্সটা ঠিক হয়েছে আর কি। আচ্ছা, এখন বিফোর ইনসার্ট ফুড আইটেম অর্ডার, এখানে আমরা এই ডিসিশন নিলাম আর আমরা চিন্তা করলাম যে এই কাজটা করি। তাহলে আমাদের কাজ ছিল হচ্ছে এখানে, সেটা হচ্ছে যে সরি, আচ্ছা
আচ্ছা, সিলেক্ট সিকোয়েন্স ফুড আইটেম অর্ডার নেক্সট ভেল ইনটু যাবে হচ্ছে কার কাছে ভেরিয়েবল বি যাবে সিরিয়াল কার নাম্বার কাছে ভেরিয়েবল আন্ডারস্কোর সিরিয়াল নাম্বার ওকে সিরিয়াল নাম্বার ফ্রম আচ্ছা সিকোয়েন্স থেকে কিভাবে ডাটা কল করে কেউ বলতে পারেন? How to call data from the sequence? আমরা তো এটা লিখে অভ্যস্ত, কি লিখে অভ্যস্ত যে সিকোয়েন্সের নাম ডট নেক্সট ভেল, ঠিক আছে? কিন্তু আমরা যখন এটা এইভাবে লিখবো তখন আমরা কিভাবে লিখবো? আমরা কি টিউটোরিয়ালে পড়েছিলাম? পড়েছি? কেউ মনে করতে পারেন? আমি একটু তাহলে ট্রাই করে দেখি। সিস্টেম A 1 2 3 4 5 আমরা যদি লিখি সিলেক্ট সিকোয়েন্স আন্ডারস্কোর ফুড আন্ডারস্কোর আইটেম আন্ডারস্কোর অর্ডার ডট নেক্সট ভেল, আমি কি এটা লিখলে আমি আউটপুট পাবো? পাবো না। তাহলে আমাকে কি লিখতে হবে? ফ্রম ডুয়াল। ওকে, আন্ডারস্ট্যান্ড? দ্যাট মিন্স এই ধরনের রানিং উপাদান, ভার্চুয়াল উপাদান সবকিছুর মালিককে ডুয়াল ডিল করে। জি স্যার, সিস্টেম ডুয়াল ওটাকে মনে রাখে, ডুয়াল ওটাকে কন্ট্রোল করে আর কি। তার মানে এই সিকোয়েন্সগুলো কিন্তু টোটালি সার্ভার কন্ট্রোলে থাকে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু টিউটোরিয়াল একটু কম পড়েছি, দেখেন এখানে ফ্রম ডুয়ালই হবে। হ্যাঁ, ফ্রম ডুয়াল আমরা কিন্তু এটা বলতে পারলাম না, ফ্রম ডুয়াল। আচ্ছা, তাহলে তিনটা দায়িত্ব 100% কনফার্ম হয়ে গেল। এখন আসেন এটা বিফোর ইনসার্ট ট্রিগার। তো বিফোর ইনসার্ট ট্রিগারকে আমরা কাকে ডাটা দিলেই আমরা শান্তিতে থাকতে পারবো বলেন দেখি? নিউকে। আমরা যদি নিউকে ডাটা দিয়ে দেই তাহলে আমরা চুপচাপ থাকতে পারবো, আমাদের কোনো ইনসার্ট কোড লেখার দরকার নাই, আছে? না স্যার, নিউ এটা নিজে থেকেই ইনসার্ট করে ফেলবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা কি মনে আছে সবার? বিফোর ইনসার্ট ট্রিগার স্যার প্রথমে স্যার কোলন, তারপর স্যার নিউ ডট। না, এই যে আমি যে কনসেপ্টটা বললাম যে নিউকে দিলেই হয়ে যাবে, জি স্যার, এই ব্যাপারে কার কার দ্বিমত আছে, বিতর্ক আছে? আমি যে বললাম যে নিউকে দিলেই কাজ হয়ে যাবে, এই ব্যাপারে কার কি কোনো দ্বিমত আছে? শাফি? জি স্যার। বিফোর ইনসার্ট ট্রিগার আমি বললাম যে নিউকে দিলেই কাজ হয়ে যাবে, এই যে নিউকে দিলেই কাজ হয়ে যাবে এটা প্রমাণ কি, কেন হবে? স্যার কারণ তো স্যার কাস্টমার তো নতুন জিনিস দিবে, তাই না স্যার? আগের থেকে তো কিছু নাই স্যার এখানে। তাহলে নিউ কিওয়ার্ডকে দিলে কাজ হয়ে যাবে, এটা কি ঠিক আছে? আমার কথা ঠিক আছে? স্যার ঠিক আছে। জি স্যার। কিভাবে বুঝতেছি না? ট্রিগার নিউ বিফোর, ট্রিগার। আচ্ছা দেখেন আমরা ট্রিগার বিফোর ইনসার্টে একটা কাস্টমার নতুন করে তো দেওয়ার প্রয়োজন পড়বে না। ইয়েস, অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছিলাম এটা যে যখন অর্ডার টেবিলে ইনসার্ট কমান্ড কাজ করবে, ইনসার্ট কমান্ডটা কোথায় থেকে সংগঠিত হবে? ইনসার্ট করবে কে? ইনসার্ট করবে কাস্টমার। ইনসার্ট করবে কাস্টমার ফ্রন্ট এন্ড থেকে। ওকে, তাহলে আমি বলতে চাচ্ছি তাহলে ইনসার্ট কমান্ডটা তো ইন্টারফেস থেকে অ্যাক্টিভেট হবে। তাহলে আমার এই কম্পিউটার থেকে বিফোর ইনসার্ট ট্রিগার কি ইনসার্ট কমান্ড হোল্ড করবে কি না? অ্যাকচুয়ালি বিফোর ইনসার্ট ট্রিগারের মধ্যে ইনসার্ট কমান্ড লেখার প্রয়োজন নাই। আমরা যদি কায়দা করে নিউ কিওয়ার্ডের মাধ্যমে ফিল্ডের নামকে যদি ভেরিয়েবলের নামটা দিয়ে দিতে পারি, তাহলে নিউ মানে কি? নিউ মানে হচ্ছে এই ডাটাবেজে যে নতুন রোটা ক্রিয়েট হচ্ছে সেই রোটার নামই হচ্ছে, সেই রোয়ের প্রতিটা কলামের উপাদানের সামনে যদি নিউ কিওয়ার্ডটা আমি সেভ করে দিতে পারি, তাহলে যে রোটা তৈরি হলো কম্পিউটার মেমোরিতে সেটা নিউ এর আন্ডারে হলো। তার মানে কম্পিউটার সিরিয়াল অনুযায়ী তার ডাটাবেজে যে রোগুলোকে ইনসার্ট করতে থাকে সেটাকে সে নিউ এর মাধ্যমে ইনসার্ট করতে থাকে। সো নিউ মানে ইমিডিয়েট, নিউ মানে হচ্ছে ইমিডিয়েট ইনসার্ট। সো আমি এইমাত্র 4 জন লোক ইনসার্ট করতেছে মানে কি 4 সেট নিউ তৈরি হবে। সো আমি যদি কোনোভাবে যদি এই নিউ কিওয়ার্ডকে আমি ভ্যালুটা দিয়ে দিতে পারি তাহলে আমি নিশ্চিন্তে থাকতে পারি। তাহলে আমরা যে কাজটা করব, এই কনসেপ্টটা যদি সেদিনের ক্লাসে ক্লিয়ার না হয়, যেদিন আমরা বিফোর ইনসার্ট টেবিল তৈরি করেছিলাম
ট্রিগার তৈরি করেছিলাম, আজকে কিন্তু ক্লিয়ার হবে। আমার কাজ আর কিছুই না, আমি কোনো টেনশন নিতে যাব না। আমি নিউ ডট লিখবো, নিউ ডট। হঠাৎ করে সাউন্ড কমে যায় স্যার। হ্যাঁ কমে যায়, ওই যে ইন্টারনেটের কারণে। আমি লিখবো নিউ ডট কি লিখবো বলেন, নিউ ডট সিরিয়াল নাম্বার। ওকে, তারপর লিখবো নিউ ডট, না কোথায় গেল, টেবিলে ফুড আইটেম অর্ডার টেবিল কোথায়? ওকে, আমাদের ইয়েতে দেখি। আমি লিখবো নিউ ডট সিরিয়াল নাম্বার, নিউ ডট কাস্টমার অর্ডার ডেট, নিউ ডট স্ট্যাটাস। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ফুড আইটেম পরিবর্তন করতে হবে, পরবর্তীতে সিদ্ধান্ত নেব, ঠিক আছে? তাহলে আমি লিখবো নিউ ডট এসএল নাম্বার, নিউ ডট অর্ডার ডেট, নিউ ডট স্ট্যাটাস। তাহলে আমি লিখবো নিউ ডট এসএল নাম্বার সিরিয়াল নাম্বার ইজ টু ইকুয়াল টু ভি আন্ডারস্কোর এসএল নাম্বার। তারপর আমি লিখবো নিউ ডট অর্ডার ডেট ইজ টু ইকুয়াল টু ভি আন্ডারস্কোর অর্ডার ডেট। আমি লিখবো নিউ ডট স্ট্যাটাস ইজ টু ইকুয়াল টু ভি আন্ডারস্কোর স্ট্যাটাস। দেখছেন ফিল্ডের নাম আর ভেরিয়েবলের নাম এক হলে প্রোগ্রামিং ফাস্টার করা যায়। ওকে জি স্যার। তারপর বিগিন ইন করে দিলাম, আশা রাখি কোনো এরর নাই। ব্যাকস্ল্যাশ ইন্টার, ট্রিগার ক্রিয়েটেড। আলহামদুলিল্লাহ কোনো এরর ছাড়া টিকেটটা ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এটা কাজের সুবিধার্থে কোনো কারণে আমাদেরকে ট্রিগারটা এখনই অল্টার করতে হতে পারে কোনো একটা জটিলতার কারণে, এই জন্য আমি এটাকে একটা ফাইলের মধ্যে রাখি, নো প্রবলেম। ওকে, ওকে এখন পরিকল্পনা অনুযায়ী আমাদের পরিকল্পনা অনুযায়ী আমাদের কোডিং এবং টেস্টিং, আমাদেরকে কোডিংটাকে টেস্টিং করে নিতে হবে। কেন করে নিতে হবে? যে ডেভেলপমেন্টের রুলসই হচ্ছে এটা, আমি ডিজাইন করেছি, কোডিং লিখলাম, এখন এটা টেস্ট যদি না করি তাহলে আমার পরবর্তী ফ্রন্ট এন্ড প্রোগ্রামিং করার সময় আমাকে এরর ধরা পড়তে পারে এবং সেক্ষেত্রে আমার জটিলতা তৈরি হতে পারে। এজন্য এই ট্রিগারটা এই পর্যন্ত আমরা যে কাজ করেছি সেটা অ্যাকচুয়ালি ঠিকমতো কাজ করবে কিনা এটা আমরা টেস্ট করতে পারি, ইমেজিনারি টেস্ট করতে পারি। কিভাবে? ইনসার্ট ইনটু ফুড আইটেম অর্ডার, আমরা কোন কোন কলামে ডাটা দিব? আমরা ডাটা দিব হচ্ছে সিরিয়াল নাম্বার, না সিরিয়াল নাম্বার ডাটা দিবে। আমরা ডাটা দিব হচ্ছে, আমরা ডাটা দিব ফুড আইডি, কোয়ান্টিটি এন্ড কাস্টমার আইডি। ওকে, ফুড আইডি, কোয়ান্টিটি এন্ড কাস্টমার আইডি, এই তিনটা কলামে আমরা ডাটা দিব। তাহলে আমি লিখব ফুড আন্ডারস্কোর আইডি কমা কোয়ান্টিটি আন্ডারস্কোর কাস্টমার আইডি। যখন আমরা ফ্রন্ট এন্ড ফাইনাল করব তখন আমরা কাস্টমার আইডিটাও কিন্তু আর এন্ট্রি করব না, দেখবেন কাস্টমার আইডিটা অটোমেটিক্যালি আসবে। ঠিক আছে, আরো অনেক ডেভেলপমেন্ট হবে, আপনারা মাঝখানে আপনারা আরো অবাক হয়ে যাবেন যখন আপনারা দুটো পার্ট একসাথে মিলাতে থাকবেন, তখন দেখবেন যে আপনার ডেভেলপমেন্টটা কত ইজিয়ার হয়ে যায়। সবার শেষে আপনারা একটা কথাই বলবেন, সেই কথাটা কি বলবেন জানেন? বলবেন যে স্যার আমরা এতদিন জানতাম প্রোগ্রামিংই আমাদের জম। তখন আপনারা বলবেন না স্যার, প্রোগ্রামিং আমাদের জম না, আমাদের প্ল্যানিং এন্ড ডিজাইনই আমাদের জম। একটা সিএসসি গ্রাজুয়েট স্টুডেন্ট যতটুকু প্রোগ্রামিং জানে, সবচেয়ে কম যে জানে তার পক্ষেও ডেভেলপমেন্ট করা সম্ভব সে যদি প্ল্যানিং এন্ড ডিজাইনে এক্সপার্ট হয়। আর পুরো সিএসসি স্টুডেন্টরা এটা জেনে বসে আছে যে প্রোগ্রামিং এর কারণে তাদের লাইফ ফেল হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি প্রোগ্রামিং এর কারণে বড় প্রোগ্রামার হওয়া আলাদা বিষয়, কিন্তু একটা সফটওয়্যার ডেভেলপ করতে গেলে, আইটি সফটওয়্যারগুলো তৈরি করতে গেলে, পেরোল, সেলস, তারপরে ইনভেন্টরি সফটওয়্যার, এগুলোতে এত বড় মানের প্রোগ্রামার হতে হয় না। এগুলো বিগিনার লেভেলে এগুলো সফটওয়্যার তৈরি করা যায়। আমি শুধু স্যার সঠিক প্ল্যানিং আর ডিজাইনিং থাকতে হ্যাঁ, অ্যানালাইসিস এন্ড ডিজাইনিং প্রবলেম হবে, বাদ বাকি কাজগুলো আমাদের জন্য খুবই ইজিয়ার হবে।
কারণ কোডিং আপনারা যতটুকু শিখে ফেলবেন এই কোডিংটা দিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত এটাকে ইউজ করতে পারবেন। ইনসার্ট ইনটু ফুড আইটেম আমি এটা দিলাম, দেওয়ার পরে আমি ভ্যালুজে গেলাম, ফুড আইডি আমি দিলাম হচ্ছে, আমি জানি যে আমাদেরকে প্রাইমারি ফরেন কি আছে, সো আমাকে ভুল করা যাবে না। কোয়ান্টিটি দিলাম 10 পিস, কাস্টমার আইডি দিলাম, আমরা জানি যে আমাদের একটা ভ্যালিড কাস্টমার আইডি দিতে হবে, নাহলে আমরা বিপদে পড়ে যাব। সেটা কত 21 মেবি, আমি তো দেখি স্যার কাস্টমার মেবি 23 21 গেস্ট হচ্ছে 21, আমি এখন গেস্ট হিসেবে লগইন করব। সো আমি 21 দিলাম, আমি কিছু না দিলে গেস্ট। স্যার আপনি তো কিছু দিলেন, নিজে হাতে দিলেন। তো আমি বললাম যে না, এই যে নিজে হাতে দিলাম না, অ্যাকচুয়ালি যখন ইন্টারফেসে যে লোকটা অর্ডার দিবে সে যখন কিছু দিবে না, তখন কিছু না দেওয়াটাকে ইন্টারমিডিয়েট কোড জেনারেট করে আমরা 21 বানিয়ে দিব কোডিং এর মাধ্যমে। বাট সেটা এখন আমি ফিজিক্যালি দিয়ে টেস্ট করতেছি যে আমার এই প্রোগ্রামটা কাজ করে কি না। ওয়ান নো ক্রিয়েটেড। আজকে দিন ইন্টারনেট খারাপ থাকলেও দিন ভালো যাচ্ছে। তো এখন জি স্যার এরর আসতেছে না। আমরা একটু আমাদের টেবিলটা অ্যানালাইসিস করি। সিলেক্ট স্টার ফ্রম ফুড আন্ডারস্কোর আইটেম আন্ডারস্কোর অর্ডার। সবগুলো টেবিলে সুন্দরভাবে ডাটা আসছে। সিরিয়াল নাম্বার 2, সিরিয়াল নাম্বার 1 কেন আসেনি? কারণ আমি 1 অলরেডি টেস্ট করে ইউজ করে ফেলছি। ওকে, ফুড আইডি B1, কোয়ান্টিটি 10, কাস্টমার আইডি 21, অর্ডার ডেট স্ট্যাটাস 0। দেখেন কত সুন্দরভাবে এই কাজটা হয়েছে। এখন নাদিয়া একটা কথা বলতেছিল যেখানে আফটার ইনসার্ট ট্রিগারেরও প্রয়োজন আছে। অ্যাকচুয়ালি আফটার ইনসার্ট ট্রিগার না, এখানে আফটার আপডেট ট্রিগার আমরা ইউজ করতে পারি কখন? স্যার আমি শুধু আফটার বলছি। হ্যাঁ, সরি, আফটার আপডেট ট্রিগার ইউজ করতে পারি কখন? যখন আমি এই ফুডের অর্ডারটাকে ফাইনাল করব। ক্লিয়ার? জি স্যার। সো তখন আফটার আপডেট ট্রিগার অ্যাক্টিভেটেড হবে এবং সে স্ট্যাটাসটাকে 0 থেকে 1 করে দিবে। ওকে স্যার যখন ডেলিভারি করব তখন নাকি? স্যার এখানে PL/SQL এর যে একটা আমি যে আউটপুট লেখার জন্য যে dbms._out এই যে একটা লাইন ছিল put আন্ডারস্কোর লাইন, এটা দিয়ে কি আমি লিখতে পারবো এখানে ট্রিগারে যে আমার ডেলিভারিটা এখন হয়নি? আপনি ওইটা দিয়ে HTML এ না, ওই HTML এ ওভাবে dbms_put_output এই কমান্ডটা শুধু কনসোলে কাজ করে। আমরা HTML এ কিংবা আমাদের যে আপনার জীবনে HTML এ ডাটাবেস থেকে ডাটা দেখেন, আপনি কি কোনো প্রোগ্রামিং জানেন? PHP কিংবা সামথিং এরকম? না স্যার জানি না। HTML এর আইডিয়াটা কোথায় পেলেন? HTML এ তো ডাটা দেখানো যায়। আমার এমনি আসছে মাথায়। আচ্ছা আচ্ছা, HTML এ ডাটা দেখাতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটি কম্পাইলার চুজ করতে হবে। আইদার PHP অথবা .NET অথবা জাভা অথবা জাভাস্ক্রিপ্ট, এরকম যে কোনো একটা কম্পাইলার চুজ করতে হবে। চুজ করার পরে আপনি HTML এর মধ্যে এই ডাটাটা ওখানে দেখাতে পারবেন। সেটাকে দেখাতে হবে সিলেক্ট কমান্ডের মাধ্যমে। সিলেক্ট করে ডাটাটা এখানে নিয়ে ওইখানে রাইট করতে হবে। এখান থেকে রিড করে HTML এর নিচে রাইট করতে হবে। ঠিক আছে? তো দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং, কোনো সমস্যা নাই, আমি ওই জায়গায় ইনশাল্লাহ যাব। ঠিক আছে? আমি HTML তে দেখাবো না, কারণ HTML এটা খুব ইজি একটা বিষয়, এটা আপনারা নিজেরা টিউটোরিয়াল দেখে থেকে পড়ে নেবেন। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি .NET দিয়ে দেখাবো, যেহেতু আমি একটা .NET এর ওয়ার্কশপ নিব। সো আমি .NET এর মধ্যেই থাকি, এটাই বেটার হবে। ঠিক আছে? এখন আবার একটু চিন্তা করতেছি যে ওয়েব বেস নিলে আবার না অন্যরা কেউ মাইন্ড করে কিনা, কারণ আমাদের এখানে আবার ইন্টারনেট প্রোগ্রামিং এর কোর্স চলতেছে, ক্লাস আছে। তো তাদের সাথে আবার কোনো ইগো কনফ্লিকশন হয়ে যায় কিনা, এই জন্য একটু টেনশনে আছি আর কি। তো কিন্তু আমি .NET-এই আপনাদেরকে ফ্রন্ট এন্ডটা দেখাবো। আচ্ছা, তো এখন এবং এই .NET-এ যে ফ্রন্ট এন্ডটা দেখাবো, আপনাদের খুব বেশি পড়াশোনা করতে হবে না তার জন্য। যতটুকু SQL জানেন এই এতটুকু SQL দিয়েই .NET-এর মধ্যে ইমবেডেড করে দিব। ইমবেডেড মানে হচ্ছে আপনারা এখন SQL কোথায় লেখেন? ওরাকল প্ল্যাটফর্মের মধ্যে SQL লেখেন। আমি আপনাদেরকে একটা ক্লাস করাবো, যে ক্লাসের মধ্যে আমি দেখাবো যে এই SQL-টা কিভাবে জাভাতে, C#, C++, HTML এর মধ্যে কিভাবে SQL লেখে। এটাকে বলে ইমবেডেড SQL প্রোগ্রামিং।
এই এমবেডেড এসকিউএলটা যখন আপনার কন্ট্রোলে চলে আসবে তখন পৃথিবী আপনার হাতের মুঠে চলে আসবে। তখন আপনার কর্মক্ষেত্রে আপনাকে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই আপনাকে করতে দিবে না কেন, এমন হতে পারে যে আপনি সারা জীবন পড়াশোনা করেছেন ওরাকল নিয়ে, তারপরে জাভা নিয়ে, সি শার্প নিয়ে, বাট আপনি চাকরি পেয়েছেন, আপনাকে বলেছে যে ইউ হ্যাভ টু ডেভেলপ এ সফটওয়্যার ইউজিং পাইথন। কিছু করার নাই, ভয় পাবেন না। 80% সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কপালে এটাই জোটে। ইউনিভার্সিটি একভাবে পড়ায়, চাকরি পায় একভাবে, তখন সে ভয়ে সে জবে জয়েন করে না, কিংবা সে বলে যে আমি যা জানি তা তো কখনো সার্কুলারে দেখি না। এগুলো হচ্ছে ভয় পাবার কোনো বিষয় না। এগুলোতে কনভার্ট হতে যখন একজন প্রোগ্রামার কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ জানে, তখন অন্য একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তার কনভার্ট হতে ম্যাক্সিমাম 2 উইক সময় লাগে, দ্যাট মিনস 15 দিন। আমি একটা ওয়ার্কশপ করাবো আর কি, সেই ওয়ার্কশপটাতে আমি এটা দেখানোর চেষ্টা করব যে কিভাবে সি থেকে সি শার্পে চলে যাওয়া যায় অটোমেটিক্যালি। শুধু কম্পিউটারের মধ্যে আপনার সফটওয়্যারটা থাকতে হবে, আর আপনার মনের মধ্যে ইচ্ছা শক্তি থাকতে হবে, মানে শখ থাকতে হবে, শখ যে আমি মডার্ন প্ল্যাটফর্মে চলে যাব। আপনার কোশ্চিন আসতে পারে যে স্যার আপনারা তাহলে মডার্ন প্ল্যাটফর্মে পড়ান না কেন? দেখেন, শুধু ওরাকলটাকেই মডার্ন প্ল্যাটফর্মে পড়ানো হয়, ডাটাবেস প্রোগ্রামিংটাকে। আমি এই রিস্কটা নিয়েছি কারণ আমার মানে দীর্ঘদিনের অভিজ্ঞতা, 66টা না 67টা ব্যাচ পড়িয়েছি আমি ক্যাম্পাসে এই সেকশন এতে। তো আমি এটা আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে আমার স্টুডেন্টকে আমি যেভাবেই হোক আমি লেটেস্ট প্ল্যাটফর্মে অ্যাডাপ্ট করাতে পারবো, এটা আমার কনফিডেন্স। দেখেন, আমার 30 জন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেছে, 21 জন স্টুডেন্ট ক্লাস করে সর্বোচ্চ। এই 21 জন স্টুডেন্টের মধ্যে আমি কনফার্ম যে আমার 10 জন স্টুডেন্ট ওরাকল 100% কন্ট্রোলে নিতে পারবে। এখন আমি আপনাকে বলি, আপনি ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, বুয়েট, ইভেন দ্য ঢাকা ভার্সিটি স্টুডেন্টকে বলবেন কতজন ওরাকল পারে, যদি পার্সেন্টেজটা 1 থেকে 2% উপরে হয় তাহলে আমার সাথে কথা বলেন। তার মানে কি, আমি কিন্তু একটা গ্রেট চ্যালেঞ্জ নিয়েছি যে আমাদের স্টুডেন্ট যদি 30-এর মধ্যে 10 পারে তার মানে কিন্তু 10%। সো এর মানে যে আমার অ্যাসেসমেন্ট হচ্ছে যে আপনাদের মেধাগত দিক বিবেচনা করেই কিন্তু আমি পড়াচ্ছি, এবং আমি যে মুভ করতেছি, আমি যে টোটাল সিলেবাস কমপ্লিট করার একটা টার্গেট দিয়েছি, এটা কিন্তু আমি আমার নিজে থেকে নিইনি। আমি আমার এই সামনে যে 21 জন স্টুডেন্ট দেখি, 21 জন স্টুডেন্টকে আমি পর্যালোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমি জানি যে আমার এই ডোজটা এটা হজম করতে পারবে কিনা। আমার ডোজ এখানকার উপস্থিত সকল স্টুডেন্ট হজম করতে পারবে। সো এটা আমি এটা আমার উপরে বিশ্বাস রাখতে হবে যে উনি এটা ডিসিশন কেন নিল। কারণ আমি স্টুডেন্ট যতই বলুক আমি পারি না, বুঝি না, আমি কিন্তু স্টুডেন্টের মাপ বুঝি। একটা টিচার 3 থেকে 4 দিন পরেই একটা স্টুডেন্টকে ধরে ফেলে যে স্টুডেন্টের টাইপ কি। সো আমার এখানে অত লোক ক্যাটাগরি স্টুডেন্ট নাই। সো এই জন্য স্টুডেন্ট স্যার কিভাবে চালাতে চাচ্ছে ওভাবে চলতে থাকেন, একটা সময় দেখবেন যে পুরো ওরাকল সিস্টেম আপনার কন্ট্রোলে চলে আসছে, এবং একটা সময় দেখবেন যে ইন্টারফেসিংও আপনার কন্ট্রোলে চলে আসছে। এবং আপনি জাস্ট শুধুমাত্র আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন এদেরকে বলবেন যে আমি ওরাকল 18C উইথ সি শার্প 2020 কাজ করতে পারি। আমি দেখব মার্কেটে কোন আইটি কোম্পানি আছে বলে যে স্টুডেন্ট চলবে না, বলতে পারবে না। সফটওয়্যার ডেভেলপমেন্টে এটা বলতে পারবে না, সাহস পাবে না। সো তার মানে কি, প্রথমেই আপনি ভাইবা বোর্ডে একটা সিম্প্যাথি পেলেন, আপনাকে একটু ভালো নজরে দেখলো, ও আচ্ছা স্টুডেন্ট লাইফে ওরাকল কমপ্লিট করে ওরাকলের মতো একটা হেভি ডিউটি ডাটাবেস কন্ট্রোল করেছে, সে সি শার্পের মতো লেটেস্ট কম্পাইলারে কাজ করতে পারে। এই যে প্রাথমিক অবস্থায় আপনার প্রতি তাদের একটা সিম্প্যাথি ডেভেলপ হলো, এরপরে ভাইবা বোর্ডটা স্মুথার হবে, ভাইবা বোর্ডটা স্মুথলি রান হবে। আপনি জব পান আর না পান, ইউ উইল গেট এ প্রেস্টিজ। এই বিষয়টা ইম্পর্টেন্ট। আর যখনই একটা ভাইবা বোর্ডে এমপ্লয়াররা স্টুডেন্টের সাথে সফটলি কথা বলে, তখন সেই স্টুডেন্টটা কনফিডেন্স পেয়ে যায় ভাইবা বোর্ডে, এবং সে ভাইবা বোর্ডে ভালো পারফর্ম করে। তো এই জন্য যখন আমরা কোনো লেটেস্ট প্ল্যাটফর্মে আপনাদেরকে পুশ করতে থাকবো, তখন আপনারা অনুপ্রাণিত হবেন, এটাকে নেগেটিভলি দেখবেন না, তাহলে আপনাদের লস হবে। আমার কথা বোঝা গেছে আমি কি বোঝাতে চাইছি? জি স্যার। শোনেন, আজ থেকে 12 বছর আগে আমি যখন এশিয়ানে সি শার্প ইন্ট্রোডিউস করি,
এখন আপনাদেরকে একটা বাজে কথা বলি, আমার নামে আন্দোলন হয়েছিল, একটা ব্যাচ আমার নামে তৎকালীন ডিন স্যারের কাছে যে কমপ্লেন জমা দিয়েছিল যে উনি C++ ক্লাসের মধ্যে সি শার্প করায় এবং আমাদেরকে একটা বাড়তি বোঝার মধ্যে ফেলে দিয়েছে, ঠিক আছে। তো আমার কাছে এটা খুব মানে অড লুকিং লাগলো, তো আমাকে ডাকা হলো, তো আমি গেলাম, যার পরে আমি বললাম যে আমার স্টুডেন্ট সিতেও যা করে C++ এর টিচারও তাকে ওটাই করায়, জাভার টিচার তাকে ওটাই করায়। তার মানে আমি বললাম সবাই তাদের ভেরিয়েবল ডিক্লারেশন, অ্যারিথমেটিক অপারেটর, ইফ আর ফর এটা করেই সেমিস্টার শেষ। এরা বেসিক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ পাস করতেছে, কম্পিউটার ইঞ্জিনিয়ার হচ্ছে না। তো একটা মার্কেটে একটা হটকেক প্রোডাক্ট আসছে যেটা সি থেকে সি শার্পে যাওয়া যায়, আমি ইন্ট্রোডিউস করেছি, এটাতে ভয় পাওয়ার কি আছে। আসলে তাদেরকে কেউ উস্কানি দিয়েছে যে তোমাদের তো 12টা বাজবে। এখন অনেক কষ্ট করে তাদেরকে আমি মোটিভেট করে C++ দিয়ে করালাম। লাস্টের দিকে মাত্র 6টা না 7টা ক্লাসে আমি তাদেরকে সি শার্প ইন্ট্রোডিউস করে দিয়েছি। এখন আমার কাছে খুব অবাক লাগছে, এই 14 বছর পরে সেই সময়কার একজন স্টুডেন্ট অ্যালুমনাই প্রোগ্রামে হঠাৎ করে বলতেছে, আরিফ স্যার, আমি চিন্তা করছি কি আমার কি বদনাম করবে নাকি আবার। দেখি যে শারমিন সুলতানা বলতেছে যে জার্মানি আমি এস্টাবলিশ হওয়ার পেছনে সি শার্পের অবদান আছে, কোন দেখি কেমন লাগে। তো আপনারা যারা যারা ওই যে করোনার মধ্যে যে অ্যালামনাইটা হলো স্যার, জব করে তিনি করোনার মধ্যে যে অ্যালামনাই জার্মানির যে প্রোগ্রাম হলো সেন্ট্রাল ব্যাংকে স্যার। হ্যাঁ। তো এখন চিন্তা করেন, আমি তো সেদিন ভয় পেয়ে গেছিলাম, আমি ভাবছি যে এরা কি আবার পুরাতন কাহিনী বলবে নাকি আবার, ঠিক আছে তাহলে তো বিপদ। তো এখন দেখেন যে 14 বছর পরে এসে স্বীকার করছে যে আমার তো বিশাল বড় একটা উপকার হয়েছে, এটা না হলে তো আমরা ধ্বংস হয়ে যেতাম। অ্যাকচুয়ালি তখন ওরা যারা জার্মানে যেই কটা ব্যাচ গিয়েছিল আমাদের, তখন আমাদের স্টুডেন্ট পাইকারি দরে জার্মান যেত, কারণ তখন জার্মান যেতে কোনো আইএলটিএস লাগতো না এবং কোনো জিআরই লাগতো না এবং কোনো জার্মান ল্যাঙ্গুয়েজ লাগতো না। জার্মান, ফিনল্যান্ড, ডেনমার্ক আর নরওয়ে আমাদের এশিয়ান স্টুডেন্ট একদম সব গেছে, একটা না। তো তখন আমাদের এই যে স্টুডেন্টগুলো ওখানে শাইন করতে পারছে লাইফে, কেউ হয়েছে পিজা সেলসম্যান, কেউ হয়েছে ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তো তারা সকলেই বলে যে আমরা যদি সে সময় সি শার্পটা না শিখতাম তাহলে আজকে আমাদের দৈন্যদশা পরিণত হতো মার্কেটে। ওরা শুধুমাত্র ভাইবা বোর্ডে জার্মানে বলতে পারছে যে সি শার্প এভাবে অন করে এভাবে অফ করে, জানেন এটাতে ওদের চাকরি দিয়ে দিয়েছে। তো তাহলে আপনারা বলেন যে কখনো মানে আপনাদের সামনে যদি লেটেস্ট কোনো প্রোডাক্ট আসে, নিউ টেকনোলজি আসে, সেটাকে কখনোই সেটা থেকে মুখ ফেরাবেন না। যদি কেউ ইন্ট্রোডিউস করতে চায়, কোনো টিচার যদি ইন্ট্রোডিউস করতে চায়, তাহলে এটাকে ওয়েলকাম করবেন, এটাতে আপনাদের উপকার হবে। তবে এমনভাবে ইন্ট্রোডিউস করা দরকার নাই যে আপনি কিছুই বুঝলেন না, মানে দুই দিকে ঠিক রেখে আমি কিছুটা বুঝেছি, আমি নতুন একটা প্ল্যাটফর্ম কন্ট্রোলে নিয়েছি, এতে করে আপনাদের উপকার হবে, অপকার হবে না। তো এখনো আমি সি শার্প ক্লাসে পড়াই না। কেন পড়াই না? যে C++ ক্লাসে সি শার্প পড়াইতে গেলে আমি দেখছি যে সি না করেই ম্যাক্সিমাম স্টুডেন্ট C++ এ চলে আসে। তো আমি এই জন্য মজা পাই না, যখন খুব ভালো স্টুডেন্ট পাই তখন করাই। তো এখন আমাদের ক্লাসটা যেভাবে স্মুথলি রান করতেছে, আমার বিশ্বাস যে আমি যখন সি শার্পে ইন্টারফেস করাবো, একটি স্টুডেন্টও আমাকে বলবে না যে এটা সি শার্পে করলাম, কারণ তারা মনে করবে যে এটা সিতেই করলাম। এতটাই ইজিয়ার মনে হবে এবং আপনারা কনফিডেন্স থাকেন যে আপনাদের কোনো কিছু বাড়তি হেডেক আসবে না। কিন্তু মনের মধ্যে যদি এটা থাকে শয়তানি যে আবার একটা ঝামেলা, ফ্রন্ট এন্ড আবার একটা ল্যাঙ্গুয়েজ কম্পিউটারে ল্যাপটপে ইনস্টল করতে হবে, এটা নতুন একটা ঝামেলা হয়ে গেল, তাহলে কিন্তু দুই পক্ষের জন্য বিপজ্জনক। আপনার একদিন কষ্ট করে সি শার্প ইনস্টল করবেন, এটার জন্য আপনি 5 ইয়ার্স আগে যাবেন, তাহলে কোনটা বেটার? একদিন কষ্ট করা বেটার না? অবশ্যই স্যার। তো এই জিনিসগুলো নেগেটিভলি দেখবেন না। আর আমি একটা ওয়ার্কশপ করতে চাচ্ছি, আমি আলামিনকে বলেছিলাম ওই আপনাদের ব্যাচকে দায়িত্ব দিতে চাচ্ছিলাম। তো ওয়ার্কশপটা জাস্ট হচ্ছে ইন্ট্রোডাকশন, এটা আসলে কিছু না, এটা একটা ফর্মালিটিস, জানান দেওয়া। কিন্তু স্টুডেন্টরা ইচ্ছা করলে 7 ডেজ কিংবা 5 ডেজ এরকম ডে লং ওয়ার্কশপের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারে। আমি যখন স্টুডেন্ট ছিলাম আর কি ইন্ডিয়াতে,
তখন আমি অ্যাজ এ সিআর হিসাবে এরকম অনেক ওয়ার্কশপ করেছি, স্টুডেন্টদের কাছে টাকা তুলেছি, বাবুর্চি ডেকে বিরিয়ানি রান্না করছি কিংবা খিচুড়ি রান্না করছি। তারপরে আমরা একটা ইভেন্ট তৈরি করছি যে দুপুরবেলা আমরা এখানে খাবো, ডে লং মাল্টিমিডিয়া প্রজেক্টের ওয়ার্কশপ হবে, আমরা এক্সপার্ট নিয়ে আসছি। তারপরে স্টুডেন্টদের মধ্যে থেকে অ্যালুমনাইদের মধ্যে যারা এক্সপার্ট তারা আসছে, এরকম 5 দিন থেকে 7 দিনের এরকম ওয়ার্কশপ হতো। এবং এভাবে আমরা লেটেস্ট টেকনোলজিগুলোকে কন্ট্রোলে নিতাম যেগুলো ক্লাসের মধ্যে সম্ভব না। তো এই ধরনের উদ্যোগ স্টুডেন্টদেরকে নিতে হবে, তাহলে স্টুডেন্টদেরও ডেভেলপমেন্ট হবে, ওই স্টুডেন্টদের টিচারদেরও ডেভেলপমেন্ট হবে। একটা ক্লাসে স্টুডেন্ট যখন স্মার্ট হয় তখন টিচার স্মার্ট হয়ে যায়। যে ক্লাসে স্টুডেন্ট বেশি লেখাপড়া করে ওই ক্লাসে টিচারও বেশি লেখাপড়া করে, কারণ টিচারকে তাল মিলাইতে হয় স্টুডেন্টের সাথে। সো ভার্সিটি ডেভেলপমেন্টের জন্য 50% অবদান স্টুডেন্টের একারই আছে। স্টুডেন্টরা ভালো করে লেখাপড়া করলে খারাপ টিচাররা সব ইউনিভার্সিটি থেকে এমনিতেই পালিয়ে যাবে, ওদেরকে তাড়াতে হবে না। কারণ ভালো স্টুডেন্টকে পড়াতে গেলে টিচারকে ভালো হতে হয় এবং টিচারকে অনেক বেশি প্রিপারেশন নিতে হয়। আচ্ছা, এখন আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে আমাদের ট্রিগারটা নাইসলি কাজ করলো এবং আমাদের এইখানে কোনো প্রবলেম হলো না। এখন এই যে প্রোগ্রামিংটা করলাম এটা কিন্তু আমাদের বিফোর ইনসার্ট ট্রিগার, এটা আমাদের কিন্তু 3 বারে রিপিট হলো। একবার আমরা সিনট্যাক্স স্টাডি করেছি, একবার আমরা প্র্যাকটিক্যাল করেছি, এবার আমরা থিমেটিক ওয়েতে করলাম। থিমেটিক ওয়েটা মানে রিয়েল প্রজেক্টের সাথে করলাম, ঠিক আছে? এখন ইন্টারফেসের সময় আমাদের হয়তো বা আরেকটি ট্রিগার লাগতে পারে, সেটা আমরা লোড এখন নিব না, মেন্টাল প্রেশার এখন নিব না। সেটা আমরা ইন্টারফেস ডিজাইন করার সময় যদি দেখি আমাদের ইন্টারফেস ইজ নট ওয়ার্কিং ওয়েল, তখন আমরা চিন্তা করব যে কিভাবে ওটাকে আরো উন্নত করা যায়। আচ্ছা, এখন আমরা যাব, আমরা এখানে মোটামুটি ভাবে আমাদের কাজ শেষ, আমাদের এখানেও কাজ শেষ। কাস্টমার টেবিল আমরা অ্যাক্টিভেটেড, ফুড আইটেম টেবিলও আমাদের অ্যাক্টিভেটেড। স্যার আইটেম প্রাইসে তো স্যার এখনো কোনো ডাটা ইনসার্ট করা হয়নি। ফুড আইটেম প্রাইসে আমি দুটো আচ্ছা, ফুড আইটেম প্রাইসে ইনসার্ট করা হয়নি, ঠিক আছে? তাহলে আমরা ফুড আইটেম প্রাইসে ডাটা ইনসার্ট করব, প্লাস আমাদের সবচেয়ে মূল্যবান কাজ হচ্ছে এই জায়গাটা। এখানে যখন আসবো তখন আমাদের প্রোগ্রামিং এ ছড়াছড়ি হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমি শর্টলি একটা দুটো ফিল্ডে ডাটা ইনসার্ট করব। এখন ইনসার্ট ইনটু, আমাদের নেক্সট ক্লাসটা কিন্তু খুব মারাত্মক একটা ক্লাস হবে। এটা আমি চিন্তা করতেছি যে 7 দিন গ্যাপ দিয়ে করলে আমি নিজেই না আমার সিকোয়েন্স চলে যায়। ফুড আইটেম প্রাইস, insert into food item price, insert into food item price, values। আচ্ছা, একবার আমাকে বলেন এটা সিকোয়েন্সের নাম কি? sec underscore, কে বলতে পারবে এটা সিকোয়েন্সের নাম কি? ফুড আইটেম প্রাইস এভাবে আছে, খালি সেক আগে হবে। জি স্যার, টেবিলের নামে স্যার sec underscore food underscore item underscore price। জি স্যার। ফুড আইডি, এখানে আমরা ফুড আইডিটা ধরেন B1 দিলাম, ঠিক আছে? ফুড আইডি B1 দিলাম। আমরা জানি যেখানে ফুডের নাম রাখবো না, কারণ এটা ডাটা রিডান্ডেন্সি হবে। ইউনিট প্রাইস আমরা দিলাম হচ্ছে 350 টাকা। একটা ইনসার্ট করলাম, আইটা ইনসার্ট করলাম, এটা নাম দিলাম 400 টাকা। এটা হচ্ছে B2। ওকে, তাহলে ওটা এখানে সিরিয়াল নাম্বারটা হচ্ছে প্রাইমারি কি, ফুড আইডিটা হচ্ছে ফরেন কি, ইউনিট প্রাইসটা হচ্ছে নরমাল কি। আমি দুটো করলাম। আমি আপনাদের এখন একটা মেরিট টেস্ট করতে চাই। একজন আমাকে বলতে পারবেন যে এই ফুড আইটেম প্রাইস টেবিলে একটা মারাত্মক পরিমাণে ডিজাইন ফল্ট আছে, যেটা আমি এই মাত্র ধরতে পেরেছি। এটাকে কিন্তু টেস্টিং পিরিয়ড বলে। মাথার মধ্যে রাখবেন, অ্যানালাইসিস, ডিজাইন, কোডিং, টেস্টিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। এটা হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন স্টেপ। অ্যানালাইসিস, ডিজাইন, কোডিং, টেস্টিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। আমি কোডিং করার সময় টেস্টিং কেসটা ধরতে পেরেছি।
সো ইমপ্লিমেন্টেশনে যাওয়ার আগে আমি পুনরায় এখন তাহলে আমার ডিজাইনটাকে আমি অল্টার করে নিব, এটা আমার সুযোগ আছে। তো বলতে পারেন যে এখানে একটা মারাত্মক ফল্ট আছে। কি ফল্ট? এই তিনটা কলামের মধ্যে কনস্ট্যান্ট সেটিং এ একটি মারাত্মক পরিমাণে বিপজ্জনক ঘটনা ঘটেছে। কেউ বলতে পারেন? আলামিন বলেন দেখি। মাথায় ঢুকছে একটা একটা এখানে ডিজাইন ফল্ট আছে, কেউ বলতে পারবেন? আর একটু ইজি করে দিই, কনস্ট্যান্ট সেটিং এ একটা প্রবলেম আছে, এখানে ডাটা ইন্টিগ্রিটি নষ্ট হবার সম্ভাবনা আছে। আচ্ছা নিচের দিক থেকে বলেন, এই যে শাফি, শাফি বলেন, শাফি তিশা বলেন, শাফি তিশা আপনাদের কাছ থেকে কথা বলেন, আপনারা কথা বলেন না ইদানিং, বলেন। শাফি, শাফি কই আছে না বাথরুমে গেছে আবার? স্যার আমি বলবো স্যার? না না আপনি না, আপনি পারবেন, আমি এখানে শাফিকে বলি। শাফি ওই কই গেছে এখন? আচ্ছা ইয়ে বলেন, নাইম বলেন দেখি, নাইম বলেন দেখি, বলতে পারবেন কিনা? না স্যার বলতে পারলাম না। ঈশা স্যার আমি কোড নেমের ভার্ব থাকবে তো 50 ওটার জন্য স্যার। হ্যাঁ আমি বলি তিশা, আমি আলামিন ওদেরকে একটু হেল্প করি, ওরা কথা না বলতে বলতে বোকা হয়ে যাচ্ছে। আমি বলি যে আমরা এখানে তিনটা কনস্ট্যান্ট সেট করেছি, কি মনে করে? মনে করে যে সিরিয়াল নাম্বারটা হবে সিকোয়েন্স প্রাইমারি কি, তো এখানে ডাটা ইন্টিগ্রিটি আছে। কিরকম আছে? যেহেতু সিকোয়েন্স সে কখনোই ভুল করবে না, সে সিরিয়ালি ডাটা দিতে থাকবে এবং এটা প্রাইমারি কি কারণে অন্য জায়গায় এখানে স্যার আমরা সিকোয়েন্সটা না ইউজ করতে পারি স্যার? বুঝি নাই স্যার। ফুড আইটেমের স্যার একটা সিরিয়াল নাম্বার দেই স্যার, তারপর দেন ওইটার সিরিয়াল নাম্বারটা স্যার ফুড আইটেম প্রাইসের স্যার সিরিয়াল নাম্বারটা স্যার সেম করে দেই। না এটাও না, এটাও না। আমি বলি, আমার কথা মনোযোগ দিয়ে শোনেন। এখানে সিরিয়াল নাম্বার কলামটাকে আমরা ইউনিক রেকর্ড হিসেবে চিন্তা করেছি, সো আমরা এটা ইউনিকলি পাচ্ছিও। এখানে ডাটা ইন্টিগ্রিটি লস হচ্ছে না, এটা ইন্টিগ্রিটি প্রবলেম এখানে নাই। কেন নাই? প্রাইমারি কি ইউনিকলি আইডেন্টিফাই করে, সিকোয়েন্সও ইউনিকলি ডেলিভারি করে, এবং পরবর্তীতে ফুড আইটেম প্রাইসকে যদি আমি অন্য কোনো জায়গায় এটার চাইল্ড টেবিল ক্রিয়েট করি, ইনশাল্লাহ আমরা সেখানে একটা রিলেশনাল ডাটাবেস ফরম্যাট করতে পারবো, কিন্তু আমরা এটা করি নাই, এর এখনো কোনো চাইল্ড তৈরি হয় নাই। এখন ঘটনাটা হলো সরাসরি চাইল্ড তৈরি না হলেও আমরা দেখতে পাচ্ছি সেলস টেবিলে টোটাল বিল তৈরি করার সময় অবশ্যই ফুড আইটেম প্রাইস আমার লাগে, ফুড আইটেম প্রাইস আমার লাগবে। তো সেটা কিভাবে লাগবে? লজিক্যালি লাগবে, ওকে, ফিজিক্যালি লাগবে না, এই জন্য আমরা এটা ফরেন কি তৈরি করি নাই। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ফুড আইডি একটা ফরেন কি আছে, সো এটাও ডাটা ইন্টিগ্রিটি মেনটেন করে এবং কনসিস্টেন্সি মেনটেন করে ডাটার। সো এখানেও কোনো প্রবলেম নাই, এখানে ইনভ্যালিড ফুড আইডি আসার কোনো সম্ভাবনা নাই। কিন্তু এখানে ইনভ্যালিড ফুড আইডি আসার সম্ভাবনা নাই, দ্যাট মিনস দিস কলাম ইজ কনসিস্টেন্ট, ওকে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা নন ইন্টিগ্রিটি অ্যাটিটিউড আছে। ইন্টিগ্রিটি মানে সবসময়, নন ইন্টিগ্রিটি মানে সবসময় অ্যাকুরেটলি কাজ করবে না, এরকম একটা সম্ভাবনা আছে। এটাই একটা ডিজাইনারের ক্যাপাসিটি টু আন্ডারস্ট্যান্ড বিফোর দ্য ইমপ্লিমেন্টেশন অফ ইউর সফটওয়্যার। কিরকম? আমি এখানে দেখেন B1 দিলাম, ইনসার্ট ইনটু ফুড আইটেম প্রাইস ভ্যালুস, B1 এর দাম দিলাম, B2 এর দাম দিলাম 400 টাকা, ওকে। সো B2 ইজ এ ভ্যালিড ফুড আইডি। এখন আমি একটা মিস্টেক করলাম কোনো কারণে, সেটা হচ্ছে আমি B3 দিলাম, এক মিনিট, B2 এর জায়গায় B5 দিলাম। সে বললো ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ভায়োলেটেড, দ্যাট মিনস
ডাটা ইন্টিগ্রিটি এখানে ঠিক আছে, মানে ডাটা কনসিস্টেন্ট লেভেলেই ডাটাটা থাকে, ভালো কথা। কিন্তু আমি এখন একটা মারাত্মক পরিমাণে কম্পিউটারকে ঠকাতে পারি। আমি বিটুই রাখলাম, ভ্যালিডি রাখলাম, প্রাইসটা রং প্রাইস এন্ট্রি করলাম, ইট অ্যাকসেপ্টেড। একটা প্রোডাক্টের কখনোই দুই রকম প্রাইস হতে পারে না, পারে? না স্যার, কখনো না পারে না। স্যার। দ্যাট মিন্স এই ডাটাবেস ডিজাইনের মধ্যে ফল্ট আছে, যেটা আমরা ওভারলুক করেছি। ফুড স্যার ইউনিট প্রাইস কি ইউনিক দিতে হবে? এটা আমার স্টুডেন্টের মধ্যে অ্যাটলিস্ট একজন ধরতে পারা দরকার ছিল যে স্যার এখানে আপনার একই প্রোডাক্ট দুইবার নিচ্ছে, একই প্রোডাক্টের দুইবার প্রাইস এন্ট্রি করা যাবে না। তাহলে কোন প্রাইসটা বর্তমান আর কোন প্রাইসটা অতীতের, এটা বোঝার কোনো ক্যাপাসিটি এখানে নাই। সো হাউ কম্পিউটার সিস্টেম will understand that which one is the correct price of B2, 400 or 200, কোনটা কারেক্ট, এটা বোঝার কোনো উপায় নাই। দ্যাট মিন্স এখানে নন ইন্টিগ্রেটি লেভেল আছে, মানে ইনকনসিস্টেন্ট লেভেল আছে। এটাকে রিকভারি করার উপায় কি? এটাকে রিকভারি করতে আমি করে ফেলি অল্টার টেবিল। আমার ফরেন কি জায়গায় থাকবে, নো প্রবলেম। ফুড আইটেম প্রাইস, আমি একটা কনস্ট্যান্ট অ্যাড করব, তার আগে আমি ওটাকে একটাকে ডিলিট করে দেব। আমি ডিলিট ফ্রম ফুড আইটেম প্রাইস where unit price, আচ্ছা আরো ইজি আছে, where সিরিয়াল নাম্বার ইকুয়াল টু আমি লিখি 4টাকে আমি রাখবো না, ওকে। এরপর আমি অল্টার টেবিল করব, অল্টার টেবিল ফুড আইটেম প্রাইস add constant var UK food item price unique food underscore ID টেবিল অল্টার্ড, ওকে। তাহলে আমি এখানে ডিজাইন পেপারে একটা পরিবর্তন আনলাম, সেটা হচ্ছে ফরেন কি এবং UNIQ, ওকে। ফরেন কি এবং ইউনিক, এই পরিবর্তনটা আনলাম, ঠিক আছে। এই যে এটাই হচ্ছে থিঙ্কিং, যে আমি এটা আপনারা ধরতে না পারার মতো অপরাধও নাই। রিয়েল লাইফে যখন কাজ করতেন তখন দেখতেন যে আপনার যারা ইউজার তারা সফটওয়্যারটা 12টা বাজিয়ে দিয়েছে ভুল ডাটা এন্ট্রি করে, তখন আপনাকে আপনার প্রোডাক্টের আউটপুট ভুল আসতো, বিল ভুল আসতো, ইনভয়েস ভুল আসতো, তখন আপনাকে চিন্তা করতে হতো কি হয়েছে ঘটনাটা, আবার নতুন করে ডাটাগুলোকে গবেষণা করতে হতো। একসময় ভুলটা ধরতে পারতেন, তখন ঝামেলা যেটা হতো ডাটাগুলোকে ডিলিট করা নিয়ে, তো একটা বাড়তি যন্ত্রণা তৈরি হতো। ডাটাগুলো ডিলিটও করা যেত, পরে ফাইনালি 104 দিন জ্বর হতো। হ্যাঁ, তখন দেখা গেল যে একটা ফালতু কাজে আপনি 5 দিন বিজি, ওকে, একটা ফালতু কাজে 5 দিন বিজি, এটাই হচ্ছে মূল প্রবলেম হতো, ঠিক আছে। এইভাবে আমাদের এক্সপেরিয়েন্স ডেভেলপ হবে। অ্যাকচুয়ালি আমরা এই ক্লাসে কোনো গল্পই করি না, সবগুলোই এক্সপেরিয়েন্স। এই ঘটনাটাও একটা এক্সপেরিয়েন্স। আচ্ছা, এখন স্যার কোনো কারণে যদি কোনো ফুডের প্রাইস চেঞ্জ হয়, বর্তমান প্রাইস চেঞ্জ হয়, তাহলে এটা কি হবে? ওকে, এটা আপডেট হবে। আর সেকেন্ড নরমাল ফর্ম, আমরা একটা অডিট টেবিল থাকবে, সেখানে পূর্বের প্রাইসটা সেভ করা থাকবে, আমাদের ভবিষ্যতে আমরা চেক করে দেখব, ঠিক আছে। সেটা খুবই মানে জটিল ব্যাপার না। তো আমরা ওই লেভেলে এই উইকে তো এখন আমরা যাব না, ওই লেভেলে যেতে গেলে আমাদের নেক্সট উইকে যাবে, যে আরো কিছু এখানে ব্যাপার আছে। তো সেই ব্যাপারগুলো আমি নিজে হাতে করব না, আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিব, সেটাও আমি চিন্তার মধ্যে রাখছি, যে সেকেন্ড নরমাল ফর্ম, থার্ড নরমাল ফর্ম পর্যন্ত ডিজাইনটা এক্সটেনশন করতে পারে। তো আগে আমি অতটুকু চিন্তা করতে চাচ্ছি না, আমি আগে চিন্তা করতে চাচ্ছি যে আমাদের বেসিক অ্যানালাইসিস, ডিজাইন এবং কোডিং টেস্টিংটা মিলিয়ে নিব আমরা। সো আমরা নেক্সট উইকে আমরা ফ্রন্ট এন্ডটা ইন্ট্রোডিউস করব, তারপরে ভাববো। সো দেখেন, আমরা এখানে আমাদের একটা টেবিলে ডাটা ইনসার্টও করলাম, এবং এই টেবিলে একটা ইউনিক কি একটা প্রবলেম আমরা পেয়েছিলাম, সেটাও আমরা রিকভারি করে রাখলাম, ওকে। আচ্ছা, এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে সেলস টেবিলে। এই সেলস টেবিলের অ্যাক্টর কে? হু ইজ দ্য অ্যাক্টর অফ সেলস টেবিল? অ্যাক্টর মানে কে এটা পরিচালনা করে?
সাধারণত এটা কোম্পানি কর্তৃপক্ষ কিংবা এটা ম্যানেজার কিংবা সেলস অফিসারই এটা পরিচালনা করে। এটা কাস্টমার অনলাইনে তো সেলস টেবিলে হাত দিবে না, তাই না? তার টাচ করার কোনো সুযোগ নাই। তার মানে এখানে আমার একটা অ্যাক্টর থাকবে যে কিনা ফাইনালি ফুডটা ডেলিভারি দেওয়ার সময়, ফাইনালি ফুডটা ফুড পান্ডার কোনো বাহকের কাছে হ্যান্ড ওভার করার সময় সে একটা বিল তৈরি করবে। তো বিলটা আমরা দেখতে পাচ্ছি ইনভয়েস নাম্বারটা অটোমেটিক্যালি আসবে, ফুড আইডি, কাস্টমার আইডি, অর্ডার আইডি এটা আমি দিব। ওকে, ফুড আইডি, কাস্টমার আইডি, অর্ডার আইডি এটা আমি দিব। এতটুকু আমি বুঝতে পারলাম। টোটাল বিলটা ট্রিগার করে দিবে। টোটাল বিলটা জি স্যার, টোটাল বিলটা ট্রিগার করে দিবে, ভ্যাট, পেয়েবল মানি এগুলো সব ট্রিগার করে দিবে, ঠিক আছে? জি স্যার। স্ট্যাটাসটাও ট্রিগার করে দিবে। এবং এই স্ট্যাটাসটা ট্রিগার যখন করবে তখন এই ট্রিগারটাই এই ফুড আইটেম অর্ডার টেবিলের স্ট্যাটাস ফিল্ডটাকে আপডেট করে দিয়ে যাবে। এখানে একটা কমেন্ট করেছিল নাদিয়া যে আফটার ইনসার্ট ট্রিগারটা ওখানে থাকবে। অ্যাকচুয়ালি ওখানে থাকবে না, ওই টেবিলে একটা আফটার ইনসার্ট ট্রিগার ইফেক্ট করবে বা ট্রিগারটা বসবাস করবে সেলস টেবিলে। ওকে, এটা আপনাদের একটা নিউ এক্সপিরিয়েন্স হবে যে ট্রিগার বসবাস করে এক জায়গায়, কাজ করে আরেক জায়গায়। আমি ততক্ষণ পর্যন্ত ফুড আইটেম অর্ডার টেবিলের স্ট্যাটাস পরিবর্তন করতে পারি না যতক্ষণ পর্যন্ত ম্যানেজার এটা না বলবে যে আমি মালটা ডেলিভারি দিয়েছি। আমার কথাটা কি বোঝা গেছে? আমি একজন সেলসম্যান, আমি একটা অর্ডার ডেলিভারি দিলাম, এক পর্যায়ে আমি তো জানবো প্রথমে যে অর্ডারটা ডেলিভারি হলো। কাস্টমারের কাছে গেলে, বাসায় গেলে কাস্টমার বুঝতে পারবে যে আমি অর্ডারটা পেলাম, বুঝে পেলাম। তার মানে আমরা এই সেলস টেবিলে এমন একটা ট্রিগার ইমপ্লিমেন্ট করব যে ট্রিগারটা এই টেবিলের উপরে কাজ করে, পাশাপাশি এই ফুড আইটেম অর্ডার টেবিলেরও স্ট্যাটাস ফিল্ডে একটা 0 কে 1 করে দেয়। ওকে, আমার কথা বোঝা গেছে? 0 কে 1 করে দেয়। আচ্ছা, এখন আমরা যে কাজটা করলে আমাদের জন্য বেটার হয় সেটা হচ্ছে যে আমরা সেলস টেবিলের কাজটা এখন করব না, কারণ এটা চূড়ান্ত টেবিল। তার আগে আমরা ইন্টারফেসিং এর কাজ করব। সেটা হচ্ছে কাস্টমারের ডাটা এন্ট্রি, ফুড আইটেমের ডাটা এন্ট্রি, ফুড আইটেম প্রাইস আর ফুড আইটেম অর্ডার। এর মধ্যে এই 3টা টেবিল হচ্ছে নট র্যান্ডমলি এন্ট্রি টেবিল হবে না, এগুলো মাঝে মাঝে এন্ট্রি হবে। আর ফুড আইটেম অর্ডার একটা কাস্টমারের জন্য আমরা ইন্টারফেস ডিজাইন করব। তার মানে আমাদের নেক্সট ক্লাসে স্টাডি প্ল্যান হচ্ছে 3টা ইন্টারফেস হবে, যে 3টা ইন্টারফেস হবে অফিসিয়াল কর্তৃপক্ষের জন্য এবং একটি ইন্টারফেস হবে কাস্টমারের জন্য। এটা একটা চ্যালেঞ্জ। ফুড আইটেম অর্ডার হচ্ছে আসলেই এই পুরো সফটওয়্যারটার জন্য একটা ইম্পর্টেন্ট পার্ট। তো আমরা আমাদের নেক্সট ক্লাসে আমরা ইন্টারফেসিং এর কাজ হাতে নিব। ওকে, তো ওকে হাতে নিব এবং আমরা এটা আমি যতটুকু কাজ করেছি আপনারা সেইটুকু কাজ নিজে নিজে করে রাখবেন, 100% নিজে নিজে করে রাখবেন। তাহলে আমরা নেক্সট উইকে 2টো ক্লাসে আমি সেলস টেবিল পর্যন্ত ইন্টারফেস কমপ্লিট করতে চাই। আমার কথা বোঝা গেছে? জি স্যার। আমি ইন্টারফেসটা কমপ্লিট করতে চাই, তাহলে আমাদের স্টাডি প্ল্যানে ইন্টারফেসটা আমাদের আয়ত্তে চলে আসবে, ঠিক আছে? আর আমি আগে একটা ক্লাস নেই ইন্টারফেসিং এর সি শার্পে, নেওয়ার পরে আমি ইন্টারফেসটা আপনাদেরকে দেখাই যে কিভাবে একটা স্কিমা থেকে একটা ইন্টারফেস তৈরি হয়। তারপরে আপনারা আপনাদের ল্যাপটপের ভার্সন অনুযায়ী এবং কম্পিউটারের ক্যাপাসিটি অনুযায়ী সি শার্পে ইনস্টল করবেন। 2010 থেকে 2005 থেকে 2020 পর্যন্ত যে কোনো ভার্সন ইনস্টল করতে পারবেন। কোডিং একই কোডিং, একই টেকনোলজি, তাহলে ভার্সন আলাদা কেন? ভার্সন আলাদা থাকলে প্রবলেম হচ্ছে একজনের কোডিং একজনকে দেওয়া যাবে না। কোডিং দেওয়া যাবে কিন্তু কম্পাইলেশন করা যাবে না আর কি। ওটা আমি পরে বুঝাই দিব, কিন্তু আমার সাথে আপনাদের কোনো কাজের কোনো অসুবিধা হবে না। আমার ভার্সনের সাথে যে মিল থাকতে হবে এমন কোনো দরকার নেই, সবগুলোরই চেহারা একরকম দেখাবে।
তো ভার্সনগত যে পার্থক্যের কারণে যে কাজের মান সেটা আপনাদের আরো সিনিয়র হতে হবে, আরো অনেক পরে বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি আমাদের এই ক্লাসের কোনো ভার্সনগত প্রবলেম আমাদের তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে আমরা আজকের ক্লাসের মূল জিনিসটা ছিল আমরা কিন্তু আলোচনাই করেছি, আলোচনা করছি আর এগুলোতে ম্যাচুরিটি ডেভেলপ করেছি, কিভাবে আবার কমান্ডগুলো লেখা যায়, কিভাবে চিন্তা করা যায়, এগুলো তো এগুলো নিয়ে আমরা করছি। এখন আমরা আপনারা এটা এইটুকু কাজ বাসায় রেডি করবেন, প্লাস আরো ভাববেন যে এই যে আমি একটা প্রবলেম বের করলাম এই ধরনের কোনো প্রবলেম আছে কিনা। স্যার আপনার এই যে এই ডিজাইনটা স্যার এমএস ওয়ার্ডটা একটু দিয়ে দিলে আমাদের একটু ভালো হতো স্যার দেখতে। আচ্ছা আমি এখনই মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে স্যার ওটা একটু দরকার স্যার। আচ্ছা আচ্ছা স্যার ঠিক। আচ্ছা আমি কোড দিচ্ছি না, কোডটা মুছে দিচ্ছি। কারণটা কি জানেন? আমি কোড মুছে দিচ্ছি তার কারণটা হচ্ছে স্টুডেন্ট কোড পেলে টাইপিং করা শেখে না। না স্যার অবশ্যই আমরা টাইপিং করব, টাইপিং করলে তো ভুল হবে, আর ভুল হলে শেখাতে হবে। হ্যাঁ এই জন্য আমি কিন্তু আসলে কষ্ট দিই, আমি জানি যে এটা একটা টেকনিক, এটা পড়াশোনার টেকনিক, এটা কোড দিব না। আমি শর্টটা এখনই মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা তার মানে আপনাদের হচ্ছে আমি যেভাবে একটা টেবিলের ফল্ট বের করলাম এইভাবে, আমি চাচ্ছি যে রায়হান, আমি চাচ্ছি যে এইভাবে আপনারা একটু গবেষণা করেন, গবেষণা করে দেখেন যে এখানে এরকম আরো কোনো কনসিস্টেন্সি এরকম আরো কোনো ইনকনসিস্টেন্ট লেভেল আছে কিনা, এটাকে একটু চিন্তা করে দেখেন। ওকে তাহলে আমি আজকে এখানে শেষ করতেছি, আর নেক্সট ক্লাসে আলহামদুলিল্লাহ আমরা সি শার্প ফ্রন্ট এন্ড দিয়ে এই ডাটাবেসটাকে আমরা ইন্টিগ্রেট জোড়া লাগিয়ে দিব, ঠিক আছে? ওকে স্যার। ওকে খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।